আসে। মানে এই স্ক্রিনটা বন্ধ হতে হবে। এই স্ক্রিনটা আজকে প্রবলেম হবে আমাদের শিখে যাবে সেক্ষেত্রে জ্ঞান থাকবে আমি ক্লাসটা করি এবং পরবর্তী পর্যায়ে আমরা রেকর্ড করে দিয়ে দেবো, তোমরা এটা নিতে পারবে। আর আজকে কমন একটা কমিউনিকেবল ডিজিজ আমরা একটু আলোচনা করব, যেটা জানা, যেটা বাংলাদেশের অধিকাংশ দেশে যে ডিজিটাল প্রিভ্যালেন্স এখনো আগের মতো আছে, তবে আমাদের সচেতনতা বৃদ্ধির ফলে আমরা হয়তো মর্টালিটি রেট কমিয়ে আনতে পেরেছি। কোন ডিজিজের কথা বলছি তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। ডায়রিয়াল প্রথমে আমরা কমিউনিকেবল ডিজিজকে যেভাবে ডিফাইন করি, প্রথমে আমরা বলতে পারি হয়তো ইভেন ভাইবাতে বলতে জিজ্ঞেস করি হোয়াট ডু ইউ মিন বাই ডায়রিয়া, তাহলে আমরা কি হবে? ডায়রিয়াকে যদি আমরা ডিফাইন করতে চাই তাহলে আমাদের এটাই বলতে হবে যে লুজ স্টুল passing 3 times or more during 24 hours, মানে দিনে অর্থাৎ 24 ঘন্টায় যদি কেউ 3 বার বা তার চাইতে বেশি লুজ অথবা ওয়াটারি স্টুল পাস করে তাহলে এটাকে আমরা ডায়রিয়া বলবো। আবার এটাও বলা হচ্ছে যে সিঙ্গেল ভলুমিনাস স্টুল কনস্টিটিউট ডায়রিয়া বা কনসিডার ডায়রিয়া। সেটা একটা এবং সেটা কতক্ষণ 200 ml অর মোর, 200 ml বা তার বেশি যদি একবারেই এরকম কেউ পার্জিং করে তাহলে আমরা ডায়রিয়া হিসেবে কনসিডার করি। আর লিকুইড বা লুজ স্টুল কোনটাকে বলবো? যেটা যে স্টুলটা যে পাত্রে রাখা হবে সেই পাত্রের আকার ধারণ করবে। এরকম যদি হয় যে স্টুল যে পাত্রে রাখা হচ্ছে সেই পাত্রের আকার ধারণ করবে, তাহলে এটাকে আমরা লিকুইড বা লুজ স্টুল। তাহলে আমরা ডায়রিয়াকে যদি ক্লাসিফাই করতে চাই, ক্লিনিক্যালি আমরা ডায়রিয়া মানে বাংলাদেশে যে ডায়রিয়া কন্ট্রোল প্রোগ্রাম আছে এর আওতায় আমরা ক্লিনিক্যালি ডায়রিয়াকে 3 ভাগে ভাগ করছি। এটাকে বলছি অ্যাকিউট ডায়রিয়া, বলছি পারসিস্টেন্ট ডায়রিয়া, আর এক ধরনেরটাকে বলা হচ্ছে ক্রনিক ডায়রিয়া। তাহলে অ্যাকিউট ডায়রিয়া কখন বলবো আমাদের খেয়াল রাখতে হবে যে অ্যাকিউট ডায়রিয়া তখনই বলবো যখন ডায়রিয়াটা পারসিস্ট করবে not more than less than 14 days, অর্থাৎ 14 দিনের কম। ইউজুয়ালি অ্যাকিউট ডায়রিয়া 2 to 7 days সীমাবদ্ধ থাকবে, তবে কখনোই 14 days ক্রস করবে না, 14 days এর নিচে থাকবে। তাহলে অ্যাকিউট ডায়রিয়া বলার যে ক্যারেক্টারিস্টিকগুলো সেটা হচ্ছে সাডেনলি শুরু হবে এবং এটা হয়তো ইট মে লাস্ট ফর আওয়ার্স or days together, but it must be less than 14 days, usually 7 days. Involves passage of frequent fluids or water without visible blood.
ভমিটিং এর সাথে হালকা টেম্পারেচার থাকতে পারে, মাইল্ড ফিভার থাকতে পারে না। এই ধরনের ডায়রিয়া প্রধান প্রধান যে এজেন্ট বা কজিটিভ এজেন্ট সেটা হচ্ছে রোটাভাইরাস, এন্টারোটক্সিক, এসকেরিচিয়া কোলাই, হেলিকোব্যাক্টার জেসুরি, ক্রিপ্টোস্পোরিডিয়াম, ভিব্রিও মরিলি, সালমোনেলা, ডায়রিয়া, এগুলোর মাধ্যমে অ্যাকুইট ডায়রিয়া সাধারণত হয়ে থাকে। তো অ্যাকুইট ডায়রিয়া আমরা কখন বলবো? এটা অ্যাকুইট হবে এবং এটা অল্প সময়ের জন্য কয়েক ঘন্টা হতে পারে, কয়েকদিন হতে পারে, 2 থেকে 7 দিন কমন, তবে অবশ্যই সেটা 14 দিনের নিচে থাকে। ডায়রিয়া এটা begin করবে, তবে এটা last 10 days or more, but it is less than 1 month. এটা 14 দিন অথবা তার বেশি, কিন্তু কম। এরকম সময়ের ডিউরেশনে যদি ডায়রিয়া হয় তাহলে এটাকে আমরা বলবো পারসিস্টেন্ট। এই পারসিস্টেন্ট ডায়রিয়ার গুলো অ্যাকিউট ডায়রিয়ার মতো। এখানে ইম্পর্টেন্ট কজ হচ্ছে অ্যাগ্রিগেটিভ ইকোলাই, এই ধরনের অর্গানিজম দিয়ে এই ডায়রিয়া। আর ক্রনিক ডায়রিয়া হচ্ছে যে ডায়রিয়া কয়েক মাস ধরে ঘুরতে পারে, অথবা এটা কন্টিনিউয়াস হতে পারে অথবা রিকারেন্ট, মাঝে গ্যাপ দিয়ে দেওয়া হতে পারে এরকম। এটা ইউজুয়ালি সাধারণত নন ইনফেকশাস কারণে হয়ে থাকে, যেমন কোন সিস্টেমিক ডিজিজ যদি থাকে, বিশেষ করে লার্জ বার্টের ডিজিজ, সিলিয়াক ডিজিজ, অথবা সিভিয়ার ম্যালনিউট্রিশন যদি হয়, অথবা মেটাবলিক ডিসঅর্ডার থাকে, তাহলে এই ধরনের ডায়রিয়া হতে পারে, এটাকে আমরা বলি ক্রনিক ডায়রিয়া। তাহলে আমরা ডিউরেশন অনুসারে যদি চিন্তা করি, তাহলে অ্যাকিউট ডায়রিয়া এটা অবশ্যই 14 days, persistent diarrhea it will continue at least 14 days or more, but it will be less than 1 month, and chronic diarrhea it will continue months together, more than 1 month. It may be continuous or it may be recurrent, intermittent. আরেকটাকে বলছি আমরা অ্যাকিউট ব্লাডি ডায়রিয়া, যেটাকে অন্য ভাষায় বলি আমরা ডিসেন্ট্রি। এখানে ডায়রিয়ার সাথে সাথে ভিজিবল ব্লাড থাকবে ফিজিসের সাথে, সেই সাথে অ্যাবডোমিনাল ক্র্যাম্প থাকবে এবং ফিভার থাকবে। হ্যাঁ, তাহলে এটাকে আমরা অ্যাকিউট ব্লাডি ডায়রিয়া বলবো, অথবা এটাকে আমরা ডিসেন্ট্রি বলতে পারি। কমন কজ যেগুলো তার মধ্যে হচ্ছে সিজেলা, এছাড়া ক্যাম্পেলোব্যাক্টার জেজুরি, এছাড়াও ইনফ্রিকুয়েন্টলি এন্টারো ইনভেসিভ ইকোলাই, সালমোনেলা, এন্টামেবা হিস্টোলাইটিকা ইন কেস অফ অ্যাডাল্ট, এই ডিসেন্ট্রি। ডায়রিয়ার সাথে আরেকটা টার্ম খুব কমনলি ইউজ হয়, সেটা হচ্ছে ডিহাইড্রেশন। ডিহাইড্রেশনটা কি? এটা একটা বডি কন্ডিশন যেখানে there is loss of water and electrolyte. বডিতে ডায়রিয়ার ফলে বডিতে ওয়াটার এবং ইলেকট্রোলাইটের ডেফিসিয়েন্সি হয়, এবং এই কন্ডিশনটাকে আমরা বলছি ডিহাইড্রেশন। ওয়াটারের সাথে সাথে ইলেকট্রোলাইটের মধ্যে সোডিয়াম, ক্লোরাইড, পটাশিয়াম এবং বাইকার্বনেট আমাদের স্টুলের মাধ্যমে বেরিয়ে যাওয়ার ফলে বডিতে এই ডেফিসিয়েন্সি দেখা যায়। এই স্টেপটাকে আমরা বলছি ডিহাইড্রেশন। ডিহাইড্রেশনের ক্যাটাগরি আমরা যদি করি, তাহলে এটাকে আমরা 3 ভাগে ক্যাটাগরি করতে পারি। আমাদের ডায়রিয়ার ফলে যে ফ্লুইড লস হয়, ফ্লুইড লস এবং ইলেকট্রোলাইট লস হয়, সেটার সঙ্গে সঙ্গে কিন্তু ডিহাইড্রেশনের ম্যানিফেস্টেশন হয় না। তাহলে এই ম্যানিফেস্টেশনের উপর ভিত্তি করেও আমরা ডিহাইড্রেশনকে 3 ভাগে ভাগ করতে পারি। একটাকে বলি আমরা ডায়রিয়া উইথ নো সাইন অফ ডিহাইড্রেশন। ডায়রিয়া হয়েছে, লুজ মোশন আছে, কিন্তু এখনো ডিহাইড্রেশনের সাইন ম্যানিফেস্টেশন হয়নি। এটা কখন পর্যন্ত হবে? যদি fluid deficit occurs less than 50 ml per kg body weight, on an average less than 5% of the total body weight.
টোটাল বডি ওয়েটের যদি 5% নিচে ফ্লুইড অ্যান্ড ইলেক্ট্রোলাইট লস হয় তাহলে ডায়রিয়া আছে, ডিহাইড্রেশন আছে, কিন্তু এটার কোনো ম্যানিফেস্টেশন নাই। এটাকে আমরা এক কথা বলি নো সাইন অফ ডিহাইড্রেশন। আর আরেকটা হলো 2 নাম্বার হলো সাম ডিহাইড্রেশন, যেখানে বডি ওয়েট লস হবে 5 to 10%। আর সিভিয়ার ডিহাইড্রেশন আমরা তখনই বলবো যখন বডি ওয়েট লস হবে মোর দ্যান 10%। তাহলে এইভাবে আমরা ক্যাটেগরি করেছি ডিহাইড্রেশনের। আমাদের চিকিৎসার সুবিধার্থে আমাদের ডিহাইড্রেশনের ক্যাটেগরিটা খুব ভালোভাবে জানা দরকার এবং ডিহাইড্রেশনের স্টেটটা আমাদের ডায়াগনোসিস করা দরকার। তাহলে ডিহাইড্রেশনের সাথে আরেকটা টার্ম আমরা ইউজ করি, সেটাকে বলি রিহাইড্রেশন। তাহলে রিহাইড্রেশন আমরা কাকে বলবো? রিহাইড্রেশন হচ্ছে ডিহাইড্রেশনকে কারেকশন করা, অর্থাৎ রিপ্লেসমেন্ট অফ ফ্লুইড অ্যান্ড ইলেকট্রোলাইট। বডিতে যে ফ্লুইড এবং ইলেকট্রোলাইট যে ডেফিসিয়েন্সি হয়েছে এটার কারেকশন করার পদ্ধতিটাকে আমরা বলছি রিহাইড্রেশন। এখন ডায়রিয়া কিন্তু এখনো আমাদের একটা মেজর পাবলিক হেলথ প্রবলেম গুলোর মধ্যে একটা। এটা অলমোস্ট অল দ্য ডেভেলপিং কান্ট্রিজ ইন এশিয়া, আফ্রিকা এবং ল্যাটিন আমেরিকা, এই মহাদেশগুলোর যে উন্নয়নশীল বা অনুন্নত দেশগুলো আছে সেগুলোতে ডায়রিয়া এখন একটা মেজর পাবলিক হেলথ প্রবলেম। আমরা একটা জিনিস করতে সক্ষম হয়েছি, সেটা হলো যে দেখা যাচ্ছে যে ডায়রিয়ার ইনসিডেন্স কিন্তু আগের মতোই আছে। ওভারঅল যে ইনসিডেন্স সেটা আগের মতোই আছে, কিন্তু আমরা ডায়রিয়ার মর্টালিটি কমিয়ে আনতে সক্ষম হয়েছি। মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং ডিহাইড্রেশন, ডায়রিয়া হলে যে এখন ডিহাইড্রেশনকে কারেকশন করতে হয় এটা খুব সাধারণ মানুষও জানে। গ্রামে গঞ্জের প্রতিটি মানুষই জানে যে এখন তাকে স্যালাইন খাওয়াতে হবে অথবা স্যালাইনের বিকল্প হিসেবে আরো যে ফ্লুইডগুলো পাওয়া যায় সেগুলো খাওয়াতে হবে। এর ফলে হয়েছে কি আমরা মর্টালিটি রেট কমিয়ে আনতে সক্ষম হয়েছি, কিন্তু ইনসিডেন্স যদি ডায়রিয়ার ইনসিডেন্স প্রিভ্যালেন্স চিন্তা করি তাহলে দেখা যাবে যে রেটটা আমরা কমিয়ে আনতে সক্ষম হইনি। এটার পিছনে আরো সময় লাগবে, কারণ এটা যতক্ষণ না পর্যন্ত হাইজিন, স্যানিটেশন এসব মার্ক স্ট্যান্ডার্ড পর্যায়ে নিয়ে না যাওয়া যাবে ততক্ষণ পর্যন্ত এটার কমানো সম্ভব হবে না। আমরা যদি ডায়রিয়ার কজ নিয়ে চিন্তা করি তাহলে আমরা অনেকগুলো কারণে ডায়রিয়া হতে পারে। তার মধ্যে দুই ভাগে আমরা ভাগ করতে পারি কজগুলোকে। এক ধরনের কজ হচ্ছে ইনফেকশন এবং ইনফেস্টেশন, আর আরেক ধরনের কজ হচ্ছে নন ইনফেকশাস। তাহলে ইনফেকশন, ইনফেস্টেশন, ম্যালনিউট্রিশনের জন্য ডায়রিয়া হতে পারে, মেটাবলিক ডিসঅর্ডারস এর জন্য ডায়রিয়া হতে পারে, অনেক সময় বিভিন্ন ড্রাগের কারণে ডায়রিয়া হতে পারে। কেউ যদি কোনো ড্রাগ নেয়, যেমন ম্যাগনেসিয়াম কন্টেনিং যে সমস্ত অ্যান্টিবায়োটিক আছে বা যে কিছু ড্রাগ আছে সেগুলোর কারণে ডায়রিয়া হতে পারে। আবার অ্যালার্জিক কারণে ডায়রিয়া হতে পারে। এবং আরো একটা বিষয় যেটাকে আমরা ইগনোর করতে পারি না, সেটা হচ্ছে নার্ভাসনেসের কারণে অনেক সময়, যেটাকে আমরা বলি সাইকোলজিক্যাল ডায়রিয়া, নার্ভাসনেসের কারণে অনেক সময় ডায়রিয়া হতে পারে। আর কিছু ডায়রিয়া আছে যেটার কারণ আমরা নির্ণয় করতে পারি না, যেটাকে আমরা বলি ইডিওপ্যাথিক, আননোন কজ ইজ নট নোন, আননোন ডায়রিয়া। এখন আমরা যেটা বললাম যে ইনফেকশাস এন্ড ইনফেস্টেশন, তাহলে ইনফেকশন কিসের কারণে হতে পারে? ইনফেকশন যেমন ভাইরাসের জন্য হতে পারে, ব্যাকটেরিয়ার জন্য হতে পারে, প্রোটোজোয়ার জন্য হতে পারে, ফাঙ্গাসের জন্য হতে পারে। আবার ইনফেস্টেশন যেমন ওয়ার্ম ইনফেস্টেশনের জন্য ডায়রিয়া হতে পারে। তাহলে ভাইরাসের জন্য কমন যে ভাইরাসগুলো ডায়রিয়া করে সেগুলোর মধ্যে রোটা ভাইরাস, অ্যাডেনো ভাইরাস, অ্যাস্ট্রো ভাইরাস, করোনা ভাইরাস। এই যে আমরা করোনা ভাইরাসের একটা স্পেসিস দিয়ে আমরা এখন বর্তমানে যে প্যান্ডেমিক চলছে, এই করোনা ভাইরাস কিন্তু অনেক আগে থেকেই আছে, সেও কিন্তু অনেক সময় ডায়রিয়া করতে পারে। ক্যালসি ভাইরাস, কক্সাকি ভাইরাস, নরওয়াক গ্রুপ ভাইরাস, ইকো ভাইরাস, এইচআইভি ভাইরাস, মিজেলস ভাইরাস, এই সমস্ত ভাইরাসের কারণে ডায়রিয়া হতে পারে। তারপর ব্যাকটেরিয়া যেমন ভিব্রিও কলেরি, ক্যাম্পফাইলোব্যাক্টার জেজুনি, এসকেরিচিয়া কোলাই, বোথ টক্সিজেনিক, প্যাথোজেনিক, সিজেলা, সালমোনেলা, ভিব্রিও প্যারাহেমোলাইটিকাস, ব্যাসিলাস সিরিয়াস, এই ধরনের ব্যাকটেরিয়াগুলো ডায়রিয়া করতে পারে।
প্রোটোজোয়ার মধ্যে এন্টামাবা হিস্টোলাইটিকা, জিয়ার্ডিয়া ইন্টেস্টাইনালিস, ফাঙ্গাসের মধ্যে ক্রিপ্টোস্পোরিডিয়াম, টক্সোপ্লাজমা গন্ডি, এবং ইনফেস্টেশনের মধ্যে যেমন ইন্টেস্টাইনাল ওয়ার্মস, টাইচুরিস, টাইচুরিয়া। তাহলে এই ধরনের ইনফেকশন এবং ইনফেস্টেশনের কারণে ডায়রিয়া হতে পারে। নন ইনফেকশাস কজ হচ্ছে যেমন সিস্টেমিক কিছু ডিজিজ, সিলিয়াক ডিজিজ, অ্যামাইলয়েডোসিস, আর আদার যে সমস্ত কারণ যেমন সিভিয়ার ম্যালনিউট্রিশন। কারো যদি সিভিয়ার ম্যালনিউট্রিশন থাকে তাহলে তার ক্রনিক ডায়রিয়া হবে। মেটাবলিক ডিজঅর্ডারস, কনজেনিটাল এনজাইম ডেফিসিয়েন্সি, আমি তো জানি যেমন এটা অনেক সময় দেখা যায় যে যার যে এনজাইমটা নাই ওইটার এগেনস্টে যে যেটাকে ডাইজেস্ট করার জন্য যে এনজাইমটা লাগবে সেটা যদি না থাকে তাহলে ওই ফুডটা তার আর ডাইজেস্ট হবে না এবং ডায়রিয়া হবে। যেমন কারো যদি ল্যাকটেজ ডেফিসিয়েন্সি থাকে তাহলে ল্যাকটোজ জাতীয় খাবার, মিল্ক জাতীয় খাবার যদি খায় তাহলে তার ডায়রিয়া হবে। আর অন্যান্য গ্রুপের মধ্যে যেমন ড্রাগস, অ্যালার্জিক ম্যানিফেস্টেশনের কারণে ডায়রিয়া হতে পারে, এবং যেটা বললাম যে সাইকোলজিক্যাল। আর শেষে আরেকটা কথা বলা হয়েছে যে কিছু কিছু ডায়রিয়া আছে যেটার কারণ আমরা আইডেন্টিফাই করতে পারি না, আননোন ইটিওলজি। যে প্যাথোলজি, যে প্যাথোজেন্স গুলো আমাদের ডায়রিয়া করে তার মধ্যে কোনটা কত পার্সেন্ট ডায়রিয়া করে। ভাইরাস থেকে ভাইরাসের মধ্যে রোটা ভাইরাসে টোটাল পার্সেন্টেজের 15 to 25% ডায়রিয়া may occur due to rotavirus. ব্যাকটেরিয়ার কারণে যে ভাগগুলো আছে তার মধ্যে এন্টারোটক্সিজেনিক ইকোলাই 10 to 20%, সিজেলা 5 to 15%, ক্যাম্পাইলোব্যাক্টার জেজুনি 5 to 15%, ভিব্রিও কলেরি এখনো 5 to 10%, সালমোনেলা যেটা নন টাইফয়েড সালমোনেলা 1 to 5%, ইকোলাই যেটা প্যাথোজেনিক ইকোলাই এন্টারোপ্যাথোজেনিক সেটা 1 to 5%, প্রোটোজোয়া 5 to 15%, এবং নন ইনফেকশাস যেটা বললে আমরা সেটা 20 to 30%। আরেকটা জিনিস একটু জাস্ট কমনলি আমরা চিন্তা করতে পারি যে সামারে যে ডায়রিয়া হয় সেটা কমনলি ব্যাকটেরিয়াল ডায়রিয়াই হয়, এবং শীতকালে যে ডায়রিয়াটা হয় আমাদের দেশে সেটা কমনলি ভাইরাল ডায়রিয়াটা হয়। ডায়রিয়া কিন্তু সবারই হতে পারে, অল এজ গ্রুপ অ্যান্ড বোথ সেক্সেস আর ইকুয়ালি সাসেপ্টেবল। একটা আইসিডিডিআরবির একটা রিসার্চে দেখা গেছে যে যদি আমরা সমস্ত এজকে কনসিডার করি ইন জেনারেল তাহলে দেখা যাবে যে এন্টারোপ্যাথোজেনিক যে ইকোলাই সেটা 20%, তারপরে হচ্ছে ভাইরাসের মধ্যে রোটা ভাইরাস 19%, ক্যাম্পাইলোব্যাক্টার জেজুনি 14% এবং সিজেলা 12%। কিন্তু ইনফ্যান্ট এবং লেস দ্যান 2 ইয়ার্স চিলড্রেন যেগুলো তাদের মধ্যে কমনেস্ট কজ হচ্ছে রোটা ভাইরাস, তারপরে এন্টারোপ্যাথোজেনিক ইকোলাই এবং ক্যাম্পাইলোব্যাক্টার জেজুনি। আর চিলড্রেন যেগুলা 2 বছরের উপরে তাদের কমন কজ হচ্ছে এন্টারোটক্সিজেনিক ইকোলাই, ভিব্রিও কলেরি, সিজেলা এবং এন্টামাবা হিস্টোলাইটিকা। এনভায়রনমেন্টাল ফ্যাক্টরের মধ্যে আমরা কজের সিজনাল ভেরিয়েশন আছে, যেমন টেম্পারেট ক্লাইমেটে ব্যাকটেরিয়াল ডায়রিয়া ইন সামার অ্যান্ড ভাইরাল ডায়রিয়া ইন উইন্টার আমাদের মতো দেশে। আর যেগুলো ট্রপিক্যাল কান্ট্রি সেগুলোতে রোটা ভাইরাস দ্বারা ডায়রিয়া এটা থ্রু আউট দ্য ইয়ার ভাইরাল ডায়রিয়া চলতে থাকে। ইন বাংলাদেশ ভিব্রিও কলেরি ইউজুয়ালি আফটার দ্য মনসুন, সেপ্টেম্বর থেকে ডিসেম্বরে কমন। এন্টারোটক্সিজেনিক ইকোলাই এটা হট dry summer season from March to June. Rotavirus usually in autumn and winter, March, September to March. যে সমস্ত এনভায়রনমেন্টাল ফ্যাক্টর গুলো ডায়রিয়াকে ফ্যাসিলিটেট করে তার মধ্যে হচ্ছে ময়েস্ট অ্যান্ড ওয়ার্ম ক্লাইমেট, ওভার ক্রাউডেড লিভিং কন্ডিশন, ন্যাচারাল অর ম্যান মেড ডিজাস্টার। আমরা দেখি অনেক সময় ন্যাচারাল ডিজাস্টার বা ম্যান মেড ডিজাস্টারের পরে মানুষ যে সমস্ত প্রবলেম ফেস করে তার মধ্যে ডায়রিয়া একটা, স্কারসিটি অফ সেফ ওয়াটার, আনহাইজেনিক হোম সারাউন্ডিং, ইমপ্রপার এস্ট্রেটার ডিসপোজাল সিস্টেম, এগুলো ডায়রিয়ার ট্রান্সমিশন ফ্যাসিলিটেট করে, প্রিভ্যালেন্সকে ফ্যাসিলিটেট করে। মোড অফ ট্রান্সমিশন আমরা কমন যেটা মোড অফ ট্রান্সমিশন সেটা হচ্ছে ফিকো ওরাল রুট। ফিকো ওরাল রুটে most of the diarrhea transmit হয়. Most enteropathogens are transmitted by
fecal contamination of food and drinks, either directly or indirectly. Direct transmission can occur in Shigella, E. coli, Enterobius histolytica, জিয়ারডিয়া Giardia, Lamblia infection এসবগুলো। আর কিছু কিছু যেমন ডোমেস্টিক অ্যানিমাল এবং তাদের যে দেয়ার প্রোডাক্ট যেমন মিল্ক প্রোডাক্ট, এগ, these are the natural source of salmonella. Campylobacter, if taken inadequately cooked, can cause infection. সাধারণত ডিম যদি ভালোভাবে পরিষ্কার না করে বা বয়েল না করে কনজিউম করা হয় তাহলে ডিমের থেকে সালমোনেলা ইনফেকশন হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। আর আরেকটা জিনিস যেটা টক্সিন দিয়ে হয়, যেমন স্টাফাইলোকক্কাস অরিয়াস এবং সালমোনেলা, এরা টক্সিন প্রডিউস করে এবং এই টক্সিন দিয়ে ফুড ইনটক্সিকেশন হয়ে ডায়রিয়া হতে পারে। এই জন্য আমরা বলি অনেক সময় সামার সিজনে কোনো বিয়ের অনুষ্ঠান বা কোনো জমায়েতে যদি খাওয়া দাওয়ার আয়োজন করা হয় তাহলে দেখা যায় যে বেশি লোকের কারণে ওরা অনেক আগে থেকে খাবারটা প্রস্তুত করে। দেখা গেলো যে এই যে শসা বা এই জাতীয় জিনিস যদি দীর্ঘ সময় কেটে রেখে দেওয়া হয় তাহলে কিন্তু সেখানে স্টাফিলোকক্কাল পয়জনিং হওয়ার সম্ভাবনা বেশি থাকে এবং ডায়রিয়া হতে পারে। আমাদের ডায়রিয়ার ইনকিউবেশন পিরিয়ড, যেহেতু অর্গানিজম বিভিন্ন ধরনের অর্গানিজম দিয়ে ডায়রিয়া হয়, সুতরাং এটার ইনকিউবেশন পিরিয়ডও নির্ভর করে কোন অর্গানিজম দ্বারা আক্রান্ত হয়েছে তার উপরে। যেমন রোটাভাইরাস, সিজেলা, ভিব্রিও কলেরি, এটার ইনকিউবেশন পিরিয়ড হচ্ছে 1 to 2 days, কিন্তু কিছু আছে যেটা কয়েক ঘন্টার মধ্যেই আক্রান্ত করতে হবে, যেমন সালমোনেলা, এন্টারোটক্সিজেনিক ই. coli, এরা 8 hours to 48 hours এর মধ্যেই এর ইনকিউবেশন পিরিয়ড, তারপরেই ম্যানিফেস্টেশন হতে পারে। ক্যাম্পহাইলোব্যাক্টার যে জন্য একটু বেশি সময় লাগে, এর ইনকিউবেশন পিরিয়ড 3 to 5 days, এন্টামেবা হিস্টোলিটিকা 2 to 4 days, আর জিয়ারডিয়া, লাম্বিয়া 1 to 2 weeks, আরো বেশি সময় লাগে। ডায়রিয়ার মেকানিজম এটা হচ্ছে দুইভাবে হয়। একটা হলো যে ইন্টেস্টাইনাল ভিলাইগুলো ডিস্ট্রয় হয়ে যায়, যেগুলো বেশিরভাগে ভাইরাল ডায়রিয়াতে ঘটে, তার ফলে অ্যাবজর্পশন আর হতে পারে না, ফলে লুমেনে ওয়াটার এবং ইলেকট্রোলাইট বেশি পরিমাণে লস হতে থাকে। আর একটা হলো যে এটা গার্ড থেকে আবার ওয়াটার এবং ইলেকট্রোলাইট গুলো লুমেনে চলে আসে এবং সেখান থেকে আবার প্রচুর পরিমাণে ডায়রিয়া হতে পারে, যেটা সেক্রেশন বাড়ায় দেয় লুমেনের মধ্যে, সেটা হচ্ছে ভিব্রিও কলেরা। কলেরা দ্বারা আক্রান্ত হলে দেখা যাচ্ছে যে গাটের ভিতরে ইন্টেস্টাইনাল অ্যাবজর্পশনটা বাড়ায় দেয়, গাটের ভিতরে এটার পরিমাণ ভলিউমটা বাড়ায় দেয় এবং প্রচুর পরিমাণে পার্জিং হয়। ভাইরাসের দ্বারা হচ্ছে যে এই স্মল ইন্টেস্টাইনে যে এপিথেলিয়াম আছে, ভিলাইগুলো আছে, এগুলোকে ডিস্ট্রয় করে দেয় এবং প্রচুর পরিমাণে ফ্লুইড এবং ইলেকট্রোলাইট লস হয় এবং ডায়রিয়া। তাহলে ডায়রিয়ার কারণে আমাদের মেইন যেটা ঘটছে সেটা হচ্ছে ডিহাইড্রেশন। এটা মেইনলি ডিউ টু লুজ মোশন, সঙ্গে বমিও থাকতে পারে। বমির কারণে কিন্তু প্রচুর ইলেকট্রোলাইট লস হয়, সুতরাং দুটো কারণে আমাদের ডিহাইড্রেশন হতে পারে। আর এটা যদি প্রগ্রেস করে, ডিহাইড্রেশন যদি প্রগ্রেস করে তাহলে পেশেন্ট ডেভেলপস শক, এটা characterized by circulatory failure, hypothermia, rapid and steady pulse, প্রেসার কমে যাবে, যেটাকে আমরা বলি হাইপোটেনশন, আস্তে আস্তে আরো খারাপের দিকে যাবে, ড্রজিনেস, ইভেন এক্ষেত্রে অ্যাসিডোসিস ডেভেলপ করতে পারে। এই অ্যাসিডোসিস হওয়ার ফলে যেটা যে রেসপিরেশন হয় সেটাকে বলা হয় কুসমাল টাইপ অফ রেসপিরেশন। আর রেনাল ফেলিয়ার ডেভেলপ করবে। অ্যানুরিয়া হলে আমরা বুঝবো যে যদি 3 থেকে 4 দিনের মতো ইউরিন পাস না করে তাহলে আমরা সাসপেক্ট করতে পারি যে তার রেনাল ফেলিয়ার হয়েছে। এর মধ্যে তার হাইপোক্যালিমিয়া ডেভেলপ করবে। হাইপোক্যালিমিয়া ডেভেলপ করলে তার মাসল ক্রাম্প হবে, অ্যারিথমিয়া হবে, কার্ডিয়াক অ্যারেস্ট হবে, ডেথ হতে পারে। এখন আমরা ট্রিটমেন্ট পারপাসে আমরা ডিহাইড্রেশনকে অ্যাসেস করব, এটা কোন স্টেজে ডিহাইড্রেশন আছে এবং সেটা অ্যাসেস করার পরে কিন্তু আমরা ডায়রিয়া ট্রিটমেন্ট। কতগুলো জিনিস আমাদের দেখতে হবে এই ডিহাইড্রেশন অ্যাসেস করার জন্য। কিছু অবজার্ভ করতে হবে, কিছু
ফিল করতে হবে। যেমন আমরা কি কি অবজার্ভ করব? এক নাম্বার হচ্ছে ইন জেনারেল তার কন্ডিশনটাই, অ্যাজ এ হোল তার অবয়বটা কিরকম। এটা তিনটা ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো গ্রুপ এ, গ্রুপ বি এবং গ্রুপ সি এর মধ্যে ফেলা হয়। যাদের এখনো ডায়রিয়া হয়েছে কিন্তু এখনো ডিহাইড্রেশনের কোনো ম্যানিফেস্টেশন হয়নি, এরা গ্রুপ এর মধ্যে পড়বে। আর যাদের ওই যে 5% টু 10% বডি ওয়েট লস হয়েছে তাদেরকে আমরা সাম ডিহাইড্রেশনের মধ্যে ফেলবো, এবং যাদের বডি ওয়েট মোর দ্যান 10% হয়েছে তাদেরকে আমরা সিভিয়ার ডিহাইড্রেশনের মধ্যে ফেলবো। এখন এই পয়েন্টগুলো দিয়ে আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে যে পেশেন্ট কোন স্টেজে আছে। তাহলে এক নাম্বার হলো কন্ডিশন দেখবো বা তার জেনারেল আউটলুকটা দেখবো, তারপরে তার আই দেখবো, টেয়ার, মাউথ অ্যান্ড টাং এবং থার্স্ট কন্ডিশন দেখতে হবে। আর একটা জিনিস আমাদের ফিল করতে হবে, সেটা হচ্ছে স্কিন পিঞ্চ। ইউজুয়ালি আমরা অ্যাবডোমেনের চামড়া দুই আঙ্গুল দিয়ে একটা ইন্ডেক্স ফিঙ্গার এবং থাম এই দুটা দিয়ে একটু ধরে কিছুক্ষণ ধরে তা উপরে তুলে ছেড়ে দিতে হবে, এভাবে আমরা ফিল করি। তাহলে কন্ডিশন কি হবে, যে যাদের এখনো ডিহাইড্রেশনের সাইন হয়নি তারা ওয়েল এবং অ্যালার্ট থাকবে। আর বি কন্ডিশনে গেলে রেস্টলেস থাকবে এবং ইরিটেবল থাকবে। খুব সিভিয়ার কন্ডিশনে চলে যায় তাহলে পেশেন্ট তখন আর রেস্টলেস ইরিটেবল থাকতে পারবে না, তখন ল্যাথার্জিক হয়ে যাবে এবং পরবর্তী পর্যায়ে আনকনসিয়াস হয়ে যেতে পারে। আই নরমালি আমরা এ কন্ডিশনে পাই তাহলে নরমাল থাকবে, চোখ দেখলে বোঝা যাবে তার নরমাল আছে। আর বি কন্ডিশনে গেলে মনে হবে চোখটা একটু ভিতরের দিকে চলে গেছে, সাংকেন হয়ে যাবে। আর সি কন্ডিশন মানে সিভিয়ার কন্ডিশনে চলে গেলে ভেরি সাংকেন হয়ে যাবে, মনে হচ্ছে চোখটা অনেক কঠোরের ভিতরে চলে গেছে এরকম মনে হবে এবং ড্রাই হয়ে যাবে। টেয়ার এ তে প্রেজেন্ট থাকবে, বি কন্ডিশনে গেলে ড্রাই হয়ে যাবে এবং সিভিয়ার কন্ডিশনে চলে গেলে ভেরি ড্রাই হয়ে যাবে। মাউথ এবং টাং, আমরা যদি পেশেন্টকে হা করে জিহ্বাটা একটু বের করতে বলি তাহলে আমরা দেখবো যে নর্মালি এই কন্ডিশনে ময়েস থাকবে, আর বি কন্ডিশনে অর্থাৎ যেগুলো সাম ডিহাইড্রেশন সেটা ড্রাই হয়ে যাবে, আর সি কন্ডিশনে ভেরি ড্রাই হয়ে যাবে। ফার্স্ট কন্ডিশনটা আমরা দেখবো যে পেশেন্ট এই কন্ডিশনে নট থার্স্টি, ড্রিঙ্কস নর্মালি। আর বি কন্ডিশনে পেশেন্ট থার্স্টি থাকবে এবং ড্রিঙ্কস ইগারলি, এবং বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে দেখা যাবে বাচ্চার সামনে পানি নিয়ে গেলে সে জোর করে টেনে ধরে খেয়ে নিতে যাচ্ছে। আর সি কন্ডিশন যেটা সিভিয়ার সেখানে তার সেই ক্ষমতা হারিয়ে যাবে এবং সে খেতে পারবে না, ড্রিঙ্ক করতে পারবে না, আনএবল টু ড্রিঙ্ক, আর ড্রিঙ্ক করলেও খুব পোরলি ড্রিঙ্ক করতে পারবে। আর স্কিন পিঞ্চ আমরা যেটা ফিল করব সেটা এই কন্ডিশনে ইট গোজ ব্যাক কুইকলি, খুব দ্রুত এটা ইলাস্টিসিটি ঠিক থাকবে এবং খুব দ্রুত তার নর্মাল কন্ডিশনে সিচুয়েশন ফিরে যাবে। আর বি কন্ডিশনে ফিরে যাবে গোজ ব্যাক স্লোলি, এটা আস্তে আস্তে এটা ফিরে যাবে। আর সি কন্ডিশনে গোজ ব্যাক ভেরি স্লোলি, অনেক সময় পর তার তার চামড়াটা স্বাভাবিক অবস্থানে আসবে। এখন এইটার উপর ভিত্তি করে আমাদের ডিসিশন নিতে হবে। যদি সবগুলোই এরকম থাকে যে ওয়েল অ্যালার্ট, আই নরমাল, টেয়ার প্রেজেন্ট আছে, মাউথ ময়েস্ট আছে, টাংটা ময়েস্ট আছে, থার্স্ট নো থার্স্ট, ড্রিঙ্কস নরমালি, স্কিন পিঞ্চ ব্যাক কুইকলি, তাহলে আমরা বলবো যে পেশেন্টের এখনো কোনো ডিহাইড্রেশনের সাইন নেই। সুতরাং পেশেন্ট উইথ নো সাইন অফ ডিহাইড্রেশন। আর বি কন্ডিশনে যে পয়েন্টগুলো আছে তার মধ্যে তিনটা আছে স্টার মার্কিং সাইন বলে আমরা, কার্ডিনাল বলি। একটা হচ্ছে কন্ডিশনটা রেস্টলেস এবং ইরিটেবল। আর দুই নাম্বার স্টার মার্কিং সাইন হচ্ছে কার্ডিনাল সাইন হচ্ছে থার্স্টি হবে এবং ড্রিঙ্কস ইগারলি। আর তিন নাম্বার স্টার মার্কিং সাইন হচ্ছে স্কিন পিঞ্চ, এটা গোজ ব্যাক স্লোলি। এই যে এক দুই তিন চার পাঁচটা আর একটা হলো ফিল, ছয়টার ভিতরে পেশেন্টের যদি দুইয়ের অধিক পয়েন্ট থাকে, সাইনগুলো থাকে এবং তার মধ্যে অবশ্যই একটা স্টার মার্কিং সাইন থাকতে হবে, তাহলে আমি তাদেরকে বলবো সাম ডিহাইড্রেশন। আর সি কন্ডিশনেও এরকম তিনটা স্টার মার্কিং সাইন আছে আর বাকিগুলো এমনি নন স্টার মার্কিং সাইন, তার মধ্যে অবশ্যই দুইয়ের অধিক সাইন থাকতে হবে, তার মধ্যে একটা স্টার মার্কিং সাইন থাকতে হবে, তাহলে আমরা তাদেরকে বলতে পারি সিভিয়ার ডিহাইড্রেশন। এবং ট্রিটমেন্ট প্ল্যানটা এটার উপর নির্ভর করবে। আমরা যদি
পেশেন্ট পায় ডায়রিয়া পেশেন্ট উইথ নো সাইন অফ ডিহাইড্রেশন, তাহলে আমাদের ট্রিটমেন্ট প্ল্যান হবে এ, প্ল্যান এ। আর যদি সাম ডিহাইড্রেশন থাকে তাহলে প্ল্যান বি, এবং সিভিয়ার ডিহাইড্রেশন থাকলে প্ল্যান সি। আমরা ট্রিটমেন্ট প্ল্যান এ এবং ট্রিটমেন্ট প্ল্যান বি এদের ক্ষেত্রে আমরা ওরালি ম্যানেজমেন্ট দেবো। আর ট্রিটমেন্ট প্ল্যান সি যেখানে সিভিয়ার ডিহাইড্রেশন থাকবে সেখানে আমাদের অবশ্যই প্যারেন্টাল দিতে হবে, আইভি ফ্লুইড দিতে হবে ডাইরেক্ট। আমাদের ম্যানেজমেন্টের বেসিক প্রিন্সিপালটা কি? বেসিক প্রিন্সিপাল হচ্ছে যে আমরা ডিহাইড্রেশনকে প্রিভেন্ট করব। যদি নো সাইন অফ ডিহাইড্রেশন হয়, পেশেন্টের ডায়রিয়া হয়েছে এখনো ডিহাইড্রেশন সাইন ম্যানিফেস্টেশন হয়নি, তাহলে আমাদের টার্গেট হবে যে পেশেন্টকে ডিহাইড্রেশন হতে দেব না। আর যদি ডিহাইড্রেশন থাকে তাহলে অবশ্যই ডিহাইড্রেশনের ম্যানেজমেন্ট দিতে হবে। আরেকটা হচ্ছে যে ফিডিং ডিউরিং এন্ড আফটার ডায়রিয়া টু প্রিভেন্ট ম্যালনিউট্রিশন। ডায়রিয়ার পরবর্তী কমপ্লিকেশনটা হচ্ছে পেশেন্টের ম্যালনিউট্রিশন ডেভেলপ করে। সুতরাং ডায়রিয়া তো ম্যানেজমেন্ট করবোই আমরা, সেই সাথে সাথে আমাদের আরেকটা বেসিক প্রিন্সিপাল থাকবে যে ডায়রিয়া চলাকালীন এবং ডায়রিয়া পরবর্তী সময়ে পেশেন্টের নিউট্রিশন আমাদের মেনটেন করতে হবে টু প্রিভেন্ট ম্যালনিউট্রিশন। তাহলে আমি আগে বললাম যে যেখানে নো সাইন অফ ডিহাইড্রেশন সেখানে আমাদের ট্রিটমেন্ট প্ল্যান হবে এ, যেটা মেন টার্গেট হবে প্রিভেনশন অফ ডিহাইড্রেশন। যদি সাম ডিহাইড্রেশন থাকে তাহলে আমাদের ট্রিটমেন্ট প্ল্যান হবে ট্রিটমেন্ট প্ল্যান বি, যেখানে সাম ডিহাইড্রেশন ট্রিটমেন্ট করব আমরা। আর ট্রিটমেন্ট প্ল্যান সি যেখানে আমরা সিভিয়ার ডিহাইড্রেশনে ট্রিটমেন্ট করব। ডায়রিয়ার সময় আমাদের কিছু কিছু ড্রাগ আমরা কখনো ব্যবহার করব না, যেমন অ্যান্টি ডায়রিয়াল ড্রাগস যেমন অ্যাবজর্বেন্ট, কেওলিন, অ্যাক্টিভেটেড চারকোল, অথবা অ্যান্টি মোটিলিটি ড্রাগ যেগুলো টিংচার অফ ওপিনিয়াম অথবা লোপেরামাইড। বাজারে কিন্তু লোপেরামাইড, লোপেরিন নামে, এছাড়া আরো বিভিন্ন ট্রেড নামে পাওয়া যায়। এটা করে কি ব্লাড মর্টিলিটিকে বন্ধ করে দেয়, কমায় দেয়। তখন হয় পেটের ভিতরে ইন্টেস্টাইনের ভিতরে প্রচুর ফ্লুইড জমা হতে থাকে এবং আর একটা অস্বস্তিকর অবস্থা তৈরি হতে পারে। এই সমস্ত ডায়রিয়ার সময় এই ড্রাগগুলো আমরা ইউজ করবো না। আর একটা হচ্ছে অ্যান্টি সেক্রেটরি ড্রাগ যেমন ক্লোরপ্রোমাজিন, অথবা এই ড্রাগগুলো একাধিক ড্রাগ আমরা ব্যবহার করবো না। আরো কিছু ড্রাগ আছে যেগুলো ব্যবহার না করাই ভালো, যেমন অ্যান্টিমিটিক্স, ব্লাড অথবা প্লাজমা, স্টেরয়েড এবং পার্গেটিভ, এই সমস্ত জিনিস ড্রাগগুলো আমরা ব্যবহার করি। এখন আমরা আমাদের আগে কিন্তু আমরা ডিহাইড্রেশনকে তিনটা ভাগে ভাগ করতাম। একটাকে বলতাম নো ডিহাইড্রেশন, মাইল্ড ডিহাইড্রেশন, চারটা ভাগে ভাগ করতাম: নো ডিহাইড্রেশন, মাইল্ড ডিহাইড্রেশন, মডারেট ডিহাইড্রেশন এন্ড সিভিয়ার ডিহাইড্রেশন। কিন্তু আমরা বর্তমানে ডিহাইড্রেশনের তিনটা ক্যাটাগরি করেছি। একটা হলো নো সাইন ডিহাইড্রেশন, সাম ডিহাইড্রেশন আর সিভিয়ার ডিহাইড্রেশন। আমি একটু আগে বলছিলাম যে নো সাইন ডিহাইড্রেশন ততক্ষণ পর্যন্ত আমরা বলবো যদি বডি ফ্লুইড 5% পর্যন্ত 5%-এর নিচে বডি ওয়েটের লসটা হয়, তাহলে নো সাইন অফ ডিহাইড্রেশন। আর যদি সাম ডিহাইড্রেশন বলবো যদি এটা 5%-এর বেশি, মানে 6% to 10% পর্যন্ত যদি হয়, তাহলে আমরা বলবো এটা সাম ডিহাইড্রেশন। 10%-এর বেশি হলে এটাকে আমরা বলবো সিভিয়ার ডিহাইড্রেশন। আগে একটু আলাদা ছিল, মডারেট ডিহাইড্রেশন আর সাম ডিহাইড্রেশন, এটা আর একটু কম বেশি। যেমন আগে নো ডিহাইড্রেশন ছিল যদি 4% পর্যন্ত বডি ওয়েটের 4% পর্যন্ত বডি ফ্লুইড লস হতো, বডি ওয়েট লস হতো, তাহলে আমরা নো ডিহাইড্রেশন বলতাম। আর 5 and 6%, 5 to 6% হলে মাইল্ড ডিহাইড্রেশন বলতাম। এখন আমরা 5% পর্যন্ত আমরা বলছি যে নো সাইন অফ ডিহাইড্রেশন। তাহলে দুটোর মাইল্ড ডিহাইড্রেশন অর্ধেক অংশ নিয়ে আমরা নো ডিহাইড্রেশনে দিয়ে দিয়েছি, আর মাইল্ড ডিহাইড্রেশনের অর্ধেক অংশ আর মডারেট ডিহাইড্রেশন দুটো মিলিয়ে আমরা বলেছি সাম ডিহাইড্রেশন। আর নো সিভিয়ার ডিহাইড্রেশনটা দুটোর ক্ষেত্রে সমান ছিল, যেটা মোর দ্যান 10%। এখন আমরা যদি ট্রিটমেন্টের কথা বলি তাহলে আমরা প্রথমে আসলাম ডায়রিয়া উইথ নো সাইন অফ ডিহাইড্রেশন। এক্ষেত্রে আমাদের টার্গেট হলো প্রিভেনশন অফ ডিহাইড্রেশন। এটা আমরা বাসায় ট্রিটমেন্ট দিতে পারি। তাহলে ম্যানেজমেন্ট অ্যাট হোম, ডায়রিয়াল ম্যানেজমেন্ট অ্যাট হোম, বাসায় আমরা কি ধরনের ম্যানেজমেন্ট দিতে পারি? যদি পেশেন্টের যদি নো সাইন ডিহাইড্রেশন থাকে তাহলে আমরা পেশেন্টকে হাসপাতালে আনার তাদেরকে বলবো যে বাসাতেই ট্রিটমেন্ট করা সম্ভব। তাহলে বাসাতে ট্রিটমেন্ট করতে গেলে আমাদের তিনটা রুলস, বেসিক 3 রুলস আমাদের মেনে
এবং সবাইকে ইনফর্ম করতে হবে, বিশেষ করে বাচ্চাদের জন্য মায়েদেরকে আমাদের তাদেরকে কিছুটা অ্যাওয়্যার করতে হবে, তাদেরকে নলেজ ডেভেলপ করাতে হবে যে 3টা জিনিস বাসায় যদি ম্যানেজমেন্ট করতে হয় 3টা জিনিস মনে রাখতে হবে। 1 নম্বর হলো ইনক্রিজ ফ্লুইড ইনটেক টু প্রিভেন্ট ডিহাইড্রেশন। ফ্লুইড ইনটেক বাড়াতে হবে, ডিহাইড্রেশন যেন না হয়। আর 2 নম্বরের রুল হলো যে গিভ প্লেন্টি অফ প্রিভেন্ট ম্যালনিউট্রিশন। 1 নম্বর হলো যে আমরা ডিহাইড্রেশনকে প্রিভেন্ট করব, এই জন্য আমরা প্লেন্টি অফ ফ্লুইড দেব। 2 নম্বর হলো আমরা ম্যালনিউট্রিশনকে প্রিভেন্ট করব, এই জন্য প্লেন্টি ফুড দেব। এবং 3 নম্বরে হচ্ছে তাদেরকে জানাইতে হবে যে তাদের কিছু অবজারভেশন ক্ষমতা থাকতে হবে। কিছু অবজারভেশন ক্ষমতা মানে কিছু সাইন তাদেরকে অবজার্ভ করতে হবে, অথবা যদি পেশেন্ট 3 দিনের মধ্যে কিওর না হয় তাহলে তাদেরকে নিকটবর্তী হেলথ সেন্টার নিয়ে যাওয়ার জন্য বলতে হবে। তাহলে প্রথমে আমি আসি, আমরা যেটা বলছি যে ইনক্রিজ ফ্লুইড ইনটেক। তাহলে ইনক্রিজ ফ্লুইড ইনটেক আমরা কি কি বলতে পারি? তাহলে বাড়িতে যে সমস্ত অ্যাভেলেবল ফ্লুইড আছে সেগুলো বেশি বেশি পরিমাণ খাওয়ানোর জন্য বলতে হবে। তার মধ্যে একটা হলো যে এখন কিন্তু বাড়ির আশেপাশে গ্রামে গঞ্জে কিন্তু ওআরএস প্যাকেট পাওয়া যায়। তো ওআরএস প্যাকেট পেলে তো ইট ইজ আইডিয়া, কাজে অন্য কিছু না বলে আমরা সরাসরি বলবো যে আপনি ওআরএস পান করেন। এছাড়া বাসায় আরো কিছু ফ্লুইড তৈরি করা যায়, যেমন রাইস ম্যাশড ওয়াটার। এটাকে আমরা বলি যে চিড়া কচলানো ফ্লুইড। চিড়াগুলোকে নিয়ে বা চালকে নিয়ে ভালোভাবে ম্যাশ করতে হবে। ম্যাশ করলে চালের ঘষা বা চিড়ের ঘষা লেগে যেগুলো ফ্লুইডে লাগবে সেগুলো সহ তাদেরকে খাওয়াতে হবে। আর একটা হলো হোমমেড হ্যান্ডমেড ওআরএস। যদি প্যাকেট ওআরএস আমরা না বানাতে, তাদেরকে প্যাকেট ওআরএস বানানোর জন্য বলতে হবে। এবং এটা গ্রামের গঞ্জে সবাই জানে যে কিভাবে বাড়িতে ওআরএস বানানো যায়। আধা লিটার পানিতে 1 মুষ্টি গুড়, 1 মুষ্টি গুড় মানে মুখটা একদম পুরোপুরি বন্ধ হয়ে যাবে, যার বাইরে কিছু থাকবে না, আমরা আঙ্গুল দিয়ে এরকম এটা ফেলে দিতে বলবো। 1 মুষ্টি গুড় আর 3 আঙ্গুলের 1 চিমটি লবণ। 1 চিমটি লবণ 3 আঙ্গুলে একভাবে চেপে দিয়ে তার উপর দিয়ে আঙ্গুল ঢোকাই দিতে হবে, যেন উপরে লবণ জমা না থাকে। তাহলে আমাদের বাড়িতে স্যালাইন বানানো সম্ভব। এভাবে এছাড়া বার্লি ওয়াটার, ক্যারট, লাসি, তারপর ফ্রুট জুসও দেওয়া যেতে পারে, তবে এটারও কিছু ডিমেরিটস আছে যেটা আমি পরে বলবো। এর সাথে কিছু র উইক টি এটা আমরা ব্যবহার করতে পারি। কোনো কিছুই না থাকলে স্টার্ট করতে হবে, প্লেন ওয়াটার হাতের কাছে থাকলে ওটা দিয়ে স্টার্ট করতে হবে। এখানে একটা জিনিস বলে রাখি যে আমরা গ্রামে গঞ্জে কিন্তু ডায়রিয়া হওয়ার সঙ্গে সঙ্গে বলা হয় যে কিছু লাগবে না, ডাব নিয়ে আসবে, ডাব খাওয়াতে হবে। এক্ষেত্রে একটু খেয়াল রাখতে হবে যে ডাব ডায়রিয়ার জন্য, তবে ডাবে প্রচুর পটাশিয়াম আছে। তো ডায়রিয়ার ইনিশিয়ালি কিন্তু যে লসটা হয় সেটা কিন্তু সোডিয়াম লস হয়, পটাশিয়াম না। ইনিশিয়াল স্টেজে ডাবে তেমন একটা প্রয়োজন নাই। ইনিশিয়াল স্টেজে আমরা ওআরএস দেবো, না হলে বাড়িতে তৈরি স্যালাইন দেবো, না হলে রাইস ম্যাশড ওয়াটার দেবো, অথবা যা আছে এই সবগুলো ব্যবহার করবো। তবে ডায়রিয়াটা যদি একটু লিঙ্গারিং করে, একদিনের বেশি চলে যায়, 2 দিন 3 দিনে চলে যায়, তখন আমরা পটাশিয়ামের জন্য আমরা ডাবের কথা বলবো। সুতরাং আমরা এটা বলতে পারি যে ইনিশিয়ালি আমরা ফ্লুইড দেব এবং এটা ডাবের প্রয়োজন নাই, তবে পরবর্তী পর্যায়ে লেটার স্টেজ অফ ডায়রিয়া এখানে আমাদের তখন ডাব খাওয়ানোর জন্য বলতে হবে। এখন এটা কিভাবে ফ্লুইডটা দিবে? এই নো সাইন অফ ডিহাইড্রেশন ফ্লুইডের তেমন অত ধরাবাধা না করলেও চলবে। যে বাচ্চা যতটুকু ফ্লুইড খেতে চায় বা বাচ্চার যতটুকু চাহিদা আছে ততটুকু পরিমাণ দিতে হবে। কিন্তু এক্ষেত্রে যদি দেখা যায় যে কোনো বাচ্চা বমি করছে, সেক্ষেত্রে একটু স্থির হতে হবে, ধীর হতে হবে, তাকে 10 মিনিট সময় দিতে হবে এবং পরবর্তী পর্যায়ে 10 মিনিট গ্যাপ দিয়ে যখন আবার ফ্লুইড স্টার্ট করা যাবে তখন খুব আস্তে আস্তে তাকে স্টার্ট করতে হবে, একসাথে বেশি পরিমাণ অ্যামাউন্ট দেওয়া যাবে না। একটা মোটামুটি একটা মেজারমেন্ট আমরা যদি বলি বাসাতে কতটুকু ফ্লুইড দেওয়া লাগবে, তাহলে একটা মোটামুটি মেজারমেন্ট হচ্ছে যদি বাচ্চার বয়স 2 বছরের নিচে হয় তাহলে আমরা 50 to 100 ml এটা দিব এভরি 1 টিস্পুনফুল এভরি 1 to 2 মিনিটস, মানে চামচ করে 1 চা চামচ পরিমাণ প্রতি মিনিটে বা প্রতি 1-2 মিনিটে আমরা তাকে খাওয়াতে পারি।
আর 2 থেকে 10 বছরের বাচ্চা যদি হয় তাহলে এটা হচ্ছে প্রতি পার্জিং এর পরে, আফটার ইচ পার্জিং, প্রতি পার্জিং এর পরে 2 থেকে 10 বছরের বাচ্চা হলে আমরা 100 ml টু 200 ml, অর্থাৎ প্রতি পার্জিং এর পরে 1 কাপ থেকে 1 গ্লাস। তাহলে আমরা মায়েদেরকে এইভাবে বলতে পারি, ওরা তো 100 ml 200 ml বুঝবে না, তাহলে ওদেরকে বলতে হবে যে আপনার বাচ্চা যদি 2 বছর থেকে 10 বছরের মধ্যে হয় তাহলে যতবার পার্জিং করবে, লুজ মোশন হবে, তার ততবারই আপনি 1 কাপ থেকে 1 গ্লাস পরিমাণ কমপক্ষে তাকে স্যালাইন দিবেন, ওআরএস দিবেন। আর 10 বছরের উপরে হলে যত পরিমাণ খেতে পারবে, যতটুকু খেতে পারবে সেই পরিমাণে তাকে দিতে হবে। তাহলে এইখানে একটা একটু মনে রাখতে হবে যে 2 বছরের নিচে যদি বাচ্চা হয় তাহলে আমরা মাকে এইভাবে বলবো যে আপনি 1-2 মিনিট পর পর 1 চামচ করে খাওয়াতে থাকেন। আর 2 থেকে 10 বছরের বাচ্চা যদি হয় তাহলে বলতে হবে 1 কাপ থেকে 1 গ্লাস পরিমাণ দিবেন। আর 10 বছরের উপরে হলে যে পরিমাণ খেতে পারবে সেই পরিমাণে দিতে হবে। এইটা হচ্ছে বাড়িতে তার চিকিৎসা দেওয়ার মানে মোটামুটি একটা মেজারমেন্ট। এখন বলা হলো যে প্লেন্টি ফুড, 2 নাম্বার কথা ছিল। প্রথম 1 নাম্বার ছিল যে আমরা প্লেন্টি ফ্লুইড দেব, 2 নাম্বার ছিল প্লেন্টি ফুড দেবো আমরা। যদি ব্রেস্ট ফেড বাচ্চা হয় তাহলে অবশ্যই তাকে ব্রেস্ট ফিডিং কন্টিনিউ করতে হবে। যদি 6 মাসের নিচে হয় তাহলে এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং এবং ফ্রিকোয়েন্টলি ব্রেস্ট ফিডিং করাতে হবে। আর যদি বাচ্চা সলিড খাবার খায় তাহলে তাকে সফট কুক খাবার দিতে হবে এবং ঘন ঘন দিতে হবে। বড়দেরকে খাবার, নর্মাল খাবার অব্যাহত রাখতে হবে এবং পরিমাণে একটু বেশি পরিমাণ খাবার দিতে হবে যেন ম্যালনিউট্রিশন না হয়। আর 3 নম্বরের কথা ছিল যে 3 দিনের মধ্যে ভালো না হলে তাকে হেলথ সেন্টারে নিতে হবে, অথবা যদি ডায়রিয়ার পাশাপাশি তার গ্র্যাজুয়ালি তার পার্টিংটা বেড়ে যাচ্ছে, ফ্রিকোয়েন্সি অফ পাসিং ওয়াটার স্কুল এটা যদি বেড়ে যায় তাহলে বুঝতে হবে যে টার্ন কন্ট্রোল হয়ে যাচ্ছে, তাকে হেলথ সেন্টারে নিতে হবে। অথবা যে সে বাচ্চা যে ড্রিঙ্ক করতো সেটা আস্তে আস্তে ড্রিঙ্ক করার ক্ষমতা তার কমে যাচ্ছে, তাহলে বুঝতে হবে যে সে সিভিয়ারের দিকে যাচ্ছে। এরকম কন্ডিশন যদি হয়, অথবা যদি গায়ে জ্বর চলে আসে, অথবা যদি ভমিটিং এর পরিমাণ বেড়ে যায়, রিপিটেডলি ভমিটিং করে, অথবা যদি তার থার্স্ট বেড়ে যায়, মার্ক থার্স্ট হয়, অথবা যদি পরবর্তী পর্যায়ে দেখা যায় যে স্টুলের সাথে ব্লাড যাচ্ছে, তাহলে কন্ডিশন হলো 6টা। আর একটা হলো উইদিন 3 ডেজ, তাহলে 7টা কন্ডিশন। 3 দিনের মধ্যে ভালো না হলে frequently passage of watery stool, eating or drinking poorly, fever, repeated vomiting, marked thirst, blood in the stool, এই ধরনের লক্ষণের কোনো একটা যদি দেখা যায় তাহলে পেশেন্টকে অথবা বাচ্চাকে নিকটবর্তী হেলথ সেন্টারে নিতে হবে পরবর্তী চিকিৎসার জন্য। তাহলে আমরা ট্রিটমেন্ট প্ল্যান এ যেটা বললাম সেটা হলো যে এটা হোম ম্যানেজমেন্ট। হোম ম্যানেজমেন্টের 3টা কন্ডিশন, একটা হলো প্লেন্টি ফ্লুইড, প্লেন্টি ফুড অ্যান্ড সাম অবজারভেশন। অবজারভেশনের মধ্যে এই 6টা কন্ডিশন জানতে হবে। এখন ট্রিটমেন্ট প্ল্যান বি আমরা স্টার্ট করবো যদি ওই ডিহাইড্রেশন অ্যাসেসমেন্টের সময় যদি ধরা পড়ে যে তার সাম ডিহাইড্রেশন আছে, তাহলে ট্রিটমেন্ট প্ল্যান বিটা হচ্ছে যে তার ডিহাইড্রেশন কারেকশন করা। এর প্রিন্সিপাল হলো যে আমরা ডিহাইড্রেশন কারেকশন করব। এক্ষেত্রে আমাদের আইডিয়াল মেথড অফ কারেকশন অফ সাম ডিহাইড্রেশন হচ্ছে ওআরএস কনজাম্পশন, ওআরএস। তাহলে এখানেও আমরা সাম ডিহাইড্রেশনের ক্ষেত্রে আমাদের প্রথম বেস্ট ওয়ে হচ্ছে তাকে ওআরএস খাওয়ানো। এখন ওআরএস, ডব্লিউএইচও যেটা ওআরএস দিয়েছে তার কম্পোজিশন এখানে দেওয়া আছে, এটা তোমাদের জানতে হবে যে ওআরএস এর কম্পোজিশন। সোডিয়াম ক্লোরাইড যেটা সেটা 3.5 গ্রাম পার লিটার, সোডিয়াম বাইকার্বনেট দিলে 2.5 গ্রাম পার লিটার, আর সোডিয়াম বাইকার্বনেটের পরিবর্তে যদি ট্রাইসোডিয়াম সাইট্রেট দেওয়া হয় তাহলে সেটা হবে 2.9 গ্রাম পার লিটার। আর পটাশিয়াম ক্লোরাইড হচ্ছে 1.5 গ্রাম পার লিটার, আর গ্লুকোজ থাকবে 20 গ্রাম পার লিটার। তাহলে হাফ লিটার, 1 লিটারে আমাদের এই পরিমাণ মিনারেলস ইনগ্রেডিয়েন্ট থাকবে। এটা যদি আমরা দিই তাহলে সেখানে কনসেন্ট্রেশনটা কিরকম হলো, সেখানে কনসেন্ট্রেশন হবে সোডিয়াম থাকবে 90 মিলিমোল পার লিটার, বাইকার্বনেট 30 মিলিমোল পার লিটার, সাইট্রেট যদি দেই তাহলে 10 মিলিমোল পার লিটার, ক্লোরাইড হবে 80 মিলিমোল পার লিটার এবং পটাশিয়াম হবে 20 মিলিমোল পার লিটার। আমরা আরেকটা যেটা আইসিডি র্যাবি যেটা স্যালাইন বের করেছে আর একটা, সেটা হচ্ছে রাইস ওআরএস বলি আমরা, রাইস বেসড স্যালাইন।
চালের গুঁড়া দিয়ে যে স্যালাইন, ওখানে তো গ্লুকোজ দেওয়া হলো, আমরা হাফ লিটারে 20 গ্রাম দিই আর 1 লিটারে 40 গ্রাম দিই, কিন্তু গ্লুকোজের বদলে আমরা আইসিডি বের করেছে যেটা চালের গুঁড়া দিয়ে স্যালাইন তৈরি করা হয়, এটাকে বলা হয় রাইস ওয়ারেস। এখানে ইনগ্রেডিয়েন্ট হবে রাইসের পাউডার, যেটা চালের গুঁড়া, সেটা 50 গ্রাম, আর সোডিয়াম ক্লোরাইড 3.5, এগুলো বাকিগুলো সবগুলো ঠিক থাকবে। সোডিয়াম বাইকার্বনেট 2.5, পটাশিয়াম ক্লোরাইড 1.5। এখানে তোমার মনে রাখার জন্য তুমি যদি সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম বাইকার্বনেট এবং পটাশিয়াম ক্লোরাইড এটা ক্রোনোলজি ঠিক রাখো, তাহলে এখানে দেখো 3.5, 2.5, 1.5, তাহলে এটা মনে রাখার সুবিধা হবে। এখন আমরা ওআরএস একবার প্রিপেয়ার করলে এটা কতক্ষণ পর্যন্ত ব্যবহার করব? আমরা ওআরএস প্রিপেয়ার করলে আইডিয়াল হচ্ছে 8 ঘন্টার মধ্যে ব্যবহার করা, তবে উত্তম হচ্ছে যে 12 ঘন্টার মধ্যে ব্যবহার করতে হবে, এবং কখনোই আমরা 24 ঘন্টার পরে এটা ব্যবহার করতে পারবো না। নেভার বি ইউজ বিয়ন্ড 24 আওয়ার্স। তাহলে আমরা কোনটা মনে রাখবো? আমরা মনে রাখবো যে 24 আওয়ার্সের মধ্যে আমরা ব্যবহার করবো। মায়ের ক্লাস নিচ্ছি, চলছে। আচ্ছা, একটা জিনিস আমি কম্পোজিশনে বলেছিলাম যে সোডিয়াম বাইকার্বনেটের বদলে ট্রাই সোডিয়াম সাইট্রেট ব্যবহার করা যায়, তাহলে লাভটা কি? লাভটা হলো যে ট্রাই সোডিয়াম সাইট্রেট যদি আমরা সোডিয়াম বাইকার্বনেটের বদলে ব্যবহার করি, তাহলে এই সলিউশনটা মোর স্টেবল হয় এবং হেল্পস ইন বেটার অ্যাবজর্পশন অফ সোডিয়াম এন্ড ওয়াটার। তাহলে এটা তুলনামূলকভাবে আমরা ভালোই বলতে পারি। অনেক সময় জিজ্ঞাসা করা হয় যে সোডিয়াম বাইকার্বনেট অথবা ট্রাইসোডিয়াম সাইট্রেট বলা হলো, আমরা কোনটা ব্যবহার করব? তাহলে দুটাই ব্যবহার করতে পারি, তবে ট্রাইসোডিয়াম সাইট্রেটের কিছু অ্যাডভান্টেজ আছে। সেটা হলো যে আমরা যে সলিউশনটা প্রিপেয়ার করলাম, এটা যে আমরা 12 ঘন্টা পর্যন্ত রাখবো, তো এটা ভালো থাকার ক্ষেত্রে সহায়তা করে, আর এটার সোডিয়াম এবং ওয়াটারের অ্যাবজর্পশনটা বাড়ায়। এটা মনে রাখতে হবে, এটা ভাইবার জন্য ইম্পর্টেন্ট প্রশ্ন। এখন আসো আমরা যদি পেশেন্টকে না 12 ঘন্টা মনে রাখতে হবে, 24 ঘন্টার কথা আর মনে রাখার দরকার নাই, কারণ এটা বলা হচ্ছে যে কখনোই আমরা ব্যবহার করবো না। আইডিয়া হচ্ছে 12 ঘন্টার মধ্যেই আমরা ব্যবহার করব, তবে 24 ঘন্টার আগ পর্যন্ত ব্যবহার করলে এটা কোনো ক্ষতি হয় না। যদি কেউ 24 ঘন্টার আগে হয়তো তার আর স্যালাইন নাই বা এই মুহূর্তে পাচ্ছে না, তখন কি করবে? তখন যেটা প্রিপারেশন আছে ওইটা যদি দিয়ে দেয় তাতে অসুবিধা নেই। কিন্তু আমার যদি অ্যাভেলেবিলিটি থাকে এবং স্যালাইন প্রিপারেশন করার সুযোগ থাকে, তাহলে অবশ্যই এটা আমরা 12 ঘন্টার মধ্যেই ব্যবহার করব, এবং 12 ঘন্টাটাই তোমাদের মনে রাখতে হবে। আর একটু কিছু কথা যেটা সাম ডিহাইড্রেশন ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে, সেটা হলো এই যে সোডিয়াম প্রিভেন্টস হাইপোন্যাট্রিমিয়া। আমরা স্যালাইনের মধ্যে সোডিয়াম দিচ্ছি, ক্লোরাইড দিচ্ছি, বাইকার্বনেট দিচ্ছি এবং পটাশিয়াম দিচ্ছি, এগুলো কাজগুলো কি কি? তো সোডিয়াম, আমাদের যেহেতু সোডিয়াম শরীর থেকে বেরিয়ে যাচ্ছে, তাহলে এটা হাইপোন্যাট্রিমিয়া ডেভেলপ করবে। সুতরাং আমাদের ওআরএস এর মাধ্যমে এটা দেওয়ার ফলে এটা কি হচ্ছে? প্রিভেন্ট হচ্ছে। আর সঙ্গে যে ক্লোরাইড দিচ্ছি, এই সোডিয়াম এবং ক্লোরাইড মিলে আমাদের ইলেকট্রোলাইটটা ব্যালেন্স রাখতে সহায়তা করছে। বাইকার্বনেট যদি আমরা দেই, তাহলে বাইকার্বনেট লস হয়ে যাওয়ার ফলে কি হচ্ছিল? আমাদের অ্যাসিডোসিস হতো এবং এটা কুসমাল রেসপিরেশনের দিকে যেত এবং রেনাল ফেলিওরের দিকে, অ্যানিউরিয়া নেরাল ফেলিওর দিকে যেত। সুতরাং বাইকার্বনেট প্রিভেন্টস অ্যাসিডোসিস, রেনাল ফেলিওর। পটাশিয়াম প্রিভেন্টস হাইপোক্যালেমিয়া। গ্লুকোজটা কেন দিই আমরা? তাহলে 3-4টা যে আমরা বললাম মিনারেলস, সেগুলো তো বললামই যে সোডিয়াম হাইপোন্যাট্রিমিয়া প্রিভেন্ট করছে, ইলেকট্রোলাইট ব্যালেন্স করছে, বাইকার্বনেট প্রিভেন্টস করছে অ্যাসিডোসিস, রেনাল ফেলিওর, পটাশিয়াম প্রিভেন্টস করছে হাইপোক্যালেমিয়া। তাহলে আমরা এখানে গ্লুকোজটা কেন দিচ্ছি? গ্লুকোজটা আসলে এটা খেয়াল রাখতে হবে, গ্লুকোজ কিন্তু আমরা নিউট্রিশনের জন্য দিচ্ছি না। গ্লুকোজটা দিচ্ছি এটা ইট ফ্যাসিলিটেটস প্যাসিভ অ্যাবজর্পশন অফ সল্টস অ্যান্ড ওয়াটার। এই যে আমরা মিনারেলস এবং ওয়াটার দিচ্ছি, এগুলো গ্লুকোজ যেহেতু দ্রুত অ্যাবজর্ব হয়, সুতরাং এটা প্যাসিভলি মিনারেলস এবং ওয়াটার অ্যাবজর্ব করার হেল্প করছে। সুতরাং গ্লুকোজটা আমাদের হেল্প করবে অ্যাবজর্পশনের জন্য। এখন আমরা যদি একটু এজ অনুসারে যদি আমরা চিন্তা করি যে আমরা কি পরিমাণ ওআরএস খাওয়াবো, তাহলে আমরা যদি এরকম একটা মনে রাখি যে যদি 1 বছরের নিচের বাচ্চা হয়, তাহলে আমরা সাম ডিহাইড্রেশনের ক্ষেত্রে
শাম ডিহাইড্রেশনের ক্ষেত্রে অ্যাসেসমেন্ট এন্ড রিঅ্যাসেসমেন্ট করব এভরি 4 আওয়ার্স। আমরা শাম ডিহাইড্রেশনের ক্ষেত্রে আমরা যে কন্টিনিউয়াস রিঅ্যাসেসমেন্ট পর্যায়ে থাকবো, এটা হচ্ছে এভরি 4 আওয়ার্স, 4 ঘন্টা পর পর আমরা রিঅ্যাসেস করবো সে কোন দিকে যাচ্ছে। তাহলে 4 ঘন্টায় আমরা তাদেরকে কি পরিমাণ ওআরএস খাওয়াবো, ওআরএস পান করাবো। তাদের যারা ইনফ্যান্ট, যাদের বয়স লেস দ্যান 1 ইয়ার, এদেরকে দিব 500 ml, হাফ লিটার। 1 to 2 ইয়ার্স এদের দেব 750 ml, আর 2 to 4 ইয়ার্স এদেরকে 1000 ml, মানে 1 লিটার। আর 4 to 10 ইয়ার্স এদেরকে দেব 1500 ml, মানে 1.5 লিটার। এটা 4 ঘন্টায়। তারপরে বলা হচ্ছে যে ইফ দ্য পেশেন্ট ওয়ান্টস মোর ক্যান বি গিভেন, এর বাইরেও যদি পেশেন্ট খেতে চায় বা পান করতে চায় তাহলে আমরা এর বেশি দিব, অসুবিধা নাই। এটা হলো মিনিমাম এই পরিমাণ ফ্লুইড তাদেরকে দিতে হবে। এই মেজারমেন্টটা জানা থাকলে পেশেন্টকে বা বাচ্চাদের ওআরএস পান করানোর সুবিধা হবে। তারপরে প্রতি 4 ঘন্টা পর পর আমরা আবার রিঅ্যাসেস করব যে বাচ্চা কোন দিকে গেল। এখন এটা যে কোনো একদিকে যেতে পারে, ইট মে মুভ ফ্রম সি টু কলাম এ। সি মানে সিভিয়ার ডিহাইড্রেশনও যেতে পারে, আবার সাম ডিহাইড্রেশনে থেকে যেতে পারে, আবার নো ডিহাইড্রেশনে শিফট করতে পারে। তাহলে যে অবস্থায় যাবে সেই অনুসারে আমার পরবর্তী ট্রিটমেন্ট প্ল্যান শুরু হবে। আমার যদি 4 ঘন্টা পরে আমি অ্যাসেসমেন্ট করলাম, করে দেখলাম যে বাচ্চা সাম ডিহাইড্রেশনে রয়ে গেছে, তাহলে আমাকে রিপিট করতে হবে ট্রিটমেন্ট প্ল্যান বি। যদি দেখা যায় বাচ্চা সিতে চলে গেছে, সিভিয়ার ডিহাইড্রেশনে চলে গেছে, তাহলে আমাকে ট্রিটমেন্ট শিফট করতে হবে টু ট্রিটমেন্ট প্ল্যান সি, দ্যাট মিন্স প্যারেন্টাল ম্যানেজমেন্টে চলে যাবে। আমি যদি দেখি যে বাচ্চা বা পেশেন্ট নো ডিহাইড্রেশনে চলে আসে, তাহলে আমাকে শিফট করে পেশেন্টকে ট্রিটমেন্ট প্ল্যান এতে চলে আসতে হবে। তখন আমরা কিন্তু পেশেন্ট বা বাচ্চাকে আমরা বাড়িতে পাঠিয়ে দিতে পারি হোম ম্যানেজমেন্টের জন্য। এখন আমরা বলছি নেক্সট হচ্ছে ট্রিটমেন্ট অফ সিভিয়ার ডিহাইড্রেশন, যেটাকে আমরা বলছি ট্রিটমেন্ট প্ল্যান সি। এখানে যদি বাচ্চা বা পেশেন্ট সিভিয়ার ডিহাইড্রেশন স্টেজে আমরা পাই, তাহলে সরাসরি বলা হবে তাকে হসপিটালাইজেশন করতে হবে এবং র্যাপিড রিপ্লেসমেন্ট অফ ফ্লুইড অ্যান্ড ইলেকট্রোলাইট বা ইন্ট্রাভেনাস ফ্লুইড। এবং ফ্লুইডের মেন মানে আইডিয়াল ফ্লুইড হচ্ছে, আমাদের দেশে তো আমরা কলারা স্যালাইন পাই, এটা আইসিডিআরবি তৈরি করেছে। আর বেস্ট হচ্ছে যে রিঙ্গার্স ল্যাকটেট সলিউশন। আমরা এর পরিবর্তে কিন্তু এটাকেও আমরা আইডিয়াল বলতে পারি, কলারা স্যালাইন আমাদের দেশে অ্যাভেলেবল, সুতরাং আমরা সরাসরি কলারা স্যালাইন কথাই চিন্তা করতে পারি। এখন এটা আমরা কতটুকু পরিমাণ দিব, এটা কিন্তু ওরালি যদি একটু কম বেশি হয়, আমি যে মেজারমেন্ট দিলাম তাতে খুব বেশি একটা ডেঞ্জার কন্ডিশন তৈরি হবে না। কিন্তু আমরা যদি আইভি যেহেতু দিব, সুতরাং এখানে অবশ্যই আমাদের মেজারমেন্ট অ্যাকুরেট। আমরা এর ডোজ হচ্ছে 100 মিলিগ্রাম পার কেজি বডি ওয়েট, এটা ইন 6 আওয়ার্স। আমরা 6 ঘন্টায় এটা ওইটা যেমন সাম ডিহাইড্রেশন যেমন আমরা এভরি 4 আওয়ার্স আমরা অ্যাসেস করছি, রিঅ্যাসেস করছি, তেমনি সিভিয়ার ডিহাইড্রেশন আমরা এভরি ইন কেস অফ অ্যাডাল্ট এভরি 3 আওয়ার্স, আর ইন কেস অফ ইনফ্যান্ট এভরি 6 আওয়ার্স আমরা এটা অ্যাসেস করব। এটা অ্যাসেসমেন্ট কন্টিনিউয়াস চলতে থাকবে, কিন্তু ফাইনাল যে অ্যাসেসমেন্ট বলছি আমরা, সেটা বড়দের ক্ষেত্রে 3 ঘন্টা এবং ছোটদের ক্ষেত্রে 6 ঘন্টা পরে আমরা ফাইনাল অ্যাসেসমেন্ট করব, কিন্তু আমরা কন্টিনিউয়াস অ্যাসেসমেন্টের মধ্যেই রাখবো। এখন এই যে বললাম যে 100 মিলিগ্রাম পার কেজি বডি ওয়েট আমরা ফ্লুইড দেব, এটার কিন্তু ভাগ আছে। প্রথম 30 ml পার কেজি এটা দেব আমরা বাচ্চাদের ক্ষেত্রে 1 ঘন্টায়, আর রেস্ট 70 ml পার কেজি এটা দেব পরবর্তী 5 ঘন্টায়। তাহলে মোট হলো 6 ঘন্টা বাচ্চাদের জন্য, ইনফ্যান্টদের জন্য 6 ঘন্টা। 30 ml ফার্স্ট ইন অন আওয়ার ফার্স্ট আওয়ার, and rest 70 ml per kg in next 5 hours. সুতরাং আমরা 100 ml per kg বডি ওয়েট এই ফ্লুইড দেব ইন 6 আওয়ার্স। আর ওল্ডার চিলড্রেন বা অ্যাডাল্টের ক্ষেত্রে আমরা ফার্স্ট 30 ml per kg বডি ওয়েট এটা দেব আধা ঘন্টা ইন 30 মিনিটস। নেক্সট রেস্ট 70 ml per kg বডি ওয়েট ফ্লুইড দেব আমরা 2.5 ঘন্টা, এবং টোটাল 100 ml per kg বডি ওয়েট ফ্লুইড দেব ইন 3 আওয়ার্স, 3 ঘন্টা।
আচ্ছা, এখন এই যে বললাম যে আমরা যে আইভি ফ্লুইড স্টার্ট করব, ফাইনাল অ্যাসেসমেন্টের কথা তো বললাম, কিন্তু আমাদের প্রতি ঘন্টায় অ্যাসেস করতে হবে। যে বললাম কন্টিনিউয়াস অ্যাসেসমেন্টের মধ্যে রাখতে হবে। এভরি অল্টারনেট আওয়ার্স বা এভরি আওয়ার্স আমরা এটা দেখবো যে কি পরিমাণ কি হচ্ছে, কি পর্যায়ে যাচ্ছে। এর সাথে সাথে আমরা যদি সে পেশেন্ট ড্রিঙ্ক করতে এবল হয়, যদি সে ড্রিঙ্ক করতে পারে, তাহলে তাকে ওআরএস আমরা শুরু করতে পারি। আইভি চলবে, সাথে আমরা ওআরএসও দিতে পারবো, কোনো সমস্যা নেই। এবং ওআরএসটা দেওয়ার মেজারমেন্টটা হলো 5 ml per kg body weight per hour। আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, পেশেন্ট যদি does not pass urine within 3 to 4 hours, 4 ঘন্টা পর্যন্ত যদি পেশেন্ট ইউরিন পাস না করে, তাহলে আমাদের চিন্তা করতে হবে যে পেশেন্ট কি রেনাল ফেলিওর দিকে যাচ্ছে কিনা। উই ক্যান সাসপেক্ট রিগার্ডিং রেনাল ফেলিওর অফ দ্য পেশেন্ট। তখন আমাদেরকে এই কলেরা স্যালাইনের বদলে সেই সময় আমাদের ম্যানিটল সলিউশন দিতে হবে ইউরিন পাস না করা পর্যন্ত। ইউরিন পাস করলে তখন আমরা আবার কলেরা স্যালাইনে ফিরে আসবো। এবং ফাইনালি আমরা 6 hours in case of infant and 3 hours in case of older patient আমরা রিঅ্যাসেসমেন্ট করব। করে আমরা দেখব যে পেশেন্টের কোন স্টেটে গেল, কোন ডিহাইড্রেশন স্টেটে গেল, এ বি সি। এ বি সি যে স্টেটে যাবে সেই পর্যায়ে তাকে আবার ট্রিটমেন্ট শুরু করতে হবে। যদি সি এ থেকে যায়, আমরা আবার প্যারেন্টাল স্টার্ট করব। যদি বি এ আসে, তাহলে প্যারেন্টাল থেকে শিফট করে সুইচ ওভার করে আমরা ওরালি চলে আসবো। এতে আসলে হোম ম্যানেজমেন্টে পাঠাই দেবো। এই গেল ট্রিটমেন্ট। প্রিভেনশনের জন্য আমরা কি কি চিন্তা করতে পারি? প্রিভেনশনের জন্য আমাদের ডায়রিয়ার প্রিভেনশনের জন্য, বিশেষ করে বাচ্চাদের ডায়রিয়ার প্রিভেনশনের জন্য, যে সমস্ত বাচ্চার বয়স 6 মাস তাদেরকে এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং করাতে হবে এবং বাচ্চাকে 2 বছর পর্যন্ত ব্রেস্ট ফিডিং কন্টিনিউ করতে হবে। ইমপ্রুভ অ্যান্ড হাইজিনিক উইনিং প্র্যাকটিস ইন প্রপার টাইম। বাচ্চাদের উইনিং প্র্যাকটিস করতে হবে প্রপার টাইমে, অর্থাৎ দ্য এন্ড অফ 6 মান্থ, এবং এটা অবশ্যই হাইজিনিক প্র্যাকটিস করতে হবে। ইউজ অফ সেফ ওয়াটার ফর ড্রিঙ্কিং অ্যান্ড ডোমেস্টিক পারপাস। আমরা শুধু ড্রিঙ্কিং পারপাসেই না, অল পারপাস, অল ডোমেস্টিক পারপাস আমরা সেফ ওয়াটার ইউজ করব। ফ্রিকুয়েন্ট হ্যান্ড ওয়াশিং, সার্টেনলি বিফোর টেকিং এনি ফুড আর আফটার টয়লেটিং। এটা অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে যে আমরা যে কোনো খাবার টাচ করার আগে এবং টয়লেট থেকে ফেরার পরে অবশ্যই আমাদের সাবান দিয়ে হাত ধুতে হবে। আমাদের দেশে মেজর ফুড যখন আমরা নিই, সকালবেলায় মেজর নাস্তা, দুপুরে লাঞ্চ, রাতে ডিনার, এই সময় কিন্তু আমরা হাত ধুই, এটা আমাদের প্র্যাকটিস আছে। কিন্তু আমাদের খেয়াল থাকে না, আমরা যখন চা খাওয়ার সময় একটা বিস্কিট হাতে নিয়ে খাই, তখন কিন্তু আমাদের খেয়াল থাকে না যে এটা হাত ধুতে হবে। কিন্তু এই প্র্যাকটিসটা করতে হবে যে যে কোনো খাবার টাচ করার আগে আমাদের সাবান দিয়ে হাত ধুতে হবে এবং টয়লেট থেকে আসার পরে সাবান দিয়ে হাত ধুতে হবে। মেনটেনিং পার্সোনাল হাইজিন, এটা সব ক্ষেত্রে যতগুলো পার্সোনাল হাইজিনের ফ্যাক্টর আছে সবগুলোর ক্ষেত্রে আমাদের মেনটেন করতে হবে। আর স্যানিটারি ল্যাট্রিন ইউজ করতে হবে এবং অ্যাট দ্য সেম টাইম প্রপার ডিসপোজাল অফ এক্সক্রেটা করতে হবে। একদম একদম ছোট বাচ্চা থেকে শুরু করে সবার ক্ষেত্রেই প্রপার ডিসপোজাল অফ এক্সক্রেটা আমাদের মেনটেন করতে হবে। গ্রামে গঞ্জে অনেক সময় অনেকে চিন্তা করে একদম ছোট বাচ্চা, এটার কোনো বাচ্চার পায়খানায় কোনো সমস্যা নাই, এটা ভ্রান্ত ধারণা। এটা অবশ্য অনেকটা কেটে গেছে। এখন আমাদের সবার ক্ষেত্রে চিন্তা করতে হবে যে স্যানিটারি ল্যাট্রিনে নেওয়া সম্ভব হলে তাকে স্যানিটারি ল্যাট্রিনে নিতে হবে। ওই বাচ্চা, যে বাচ্চাকে নেওয়া সম্ভব হবে না, তার তার প্রপার এক্সক্রেটা ডিসপোজাল করতে হবে। এবং বাচ্চাদের যেহেতু মিজিলস একটা ফ্যাক্টর, মিজিলসের কারণে মিজিলস অ্যাসোসিয়েটেড ডায়রিয়া হয়, সুতরাং মিজিলস ইমিউনাইজেশন কনফার্ম করতে হবে। তাহলে এগুলো ছিল আমাদের ডায়রিয়া প্রিভেনশন করার বেশি ইম্পর্টেন্ট পয়েন্টগুলো। এখন আরো কয়েকটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে, যে ডায়রিয়ার পাশাপাশি আমাদের কিছু অ্যাসোসিয়েটেড প্রবলেমের কথা চিন্তা করতে হবে এবং সেগুলোর ম্যানেজমেন্টের জন্য চিন্তা করতে হবে। আমরা ডায়রিয়ার ক্ষেত্রে আরেকটা জিনিস ঘটতে পারে, সেটা হলো হাইপার ন্যাট্রেমিয়া। এটা কিন্তু অনেক সময় ঘটে যায়, বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে। আমরা ডায়রিয়া হলে একটু বেশি এনথিওস্টিক হয়ে যায়, হয়ে বাচ্চাদেরকে আমরা খুব বেশি পরিমাণ বিভিন্ন ধরনের জুস, তারপরে যেগুলা হাইপারটোনিক সলিউশন, এগুলা খাওয়ানো শুরু করি, যেমন সফট ড্রিঙ্কস, তারপরে কমার্শিয়াল ফ্রুট জুস বাজারে পাওয়া যায়,
বাচ্চারা এমনি হয়তো অনেক সময় স্যালাইন খেতে চায় না, তখন ফ্রুট জুস গুলা বেশি পরিমাণ মিষ্টি থাকে, গ্লুকোজ থাকে, সুইট থাকে, এই জন্য খেতে চায়। ওগুলা বেশি পরিমাণ যদি খাইয়ে দেওয়া যায়, তাহলে হবে কি যে হাইপারটোনিক অ্যাকশনের কারণে উল্টো রিয়াকশন হবে। মানে ভিতর থেকে ফ্লুইড বের করে নিয়ে আসবে লুমেনে। তাহলে ফ্লুইড যদি বেরিয়ে আসে লুমেনে, তাহলে ব্লাডে সোডিয়ামের কনসেন্ট্রেশন বেড়ে যাবে। এটাকে বলা হয় হাইপার নাইট্রেমিয়া। এই হাইপার নাইট্রেমিয়া কন্ডিশনটা খুব খারাপ। এটা বাচ্চারা প্রচন্ড থার্সি থাকে, কিন্তু বাচ্চাদের ডিহাইড্রেশন অন্য কোনো ম্যানিফেস্টেশন বেশি দেখা যাবে না। যে পাফিনেসটা দেখা যায়, এটা কিন্তু ওভার হাইড্রেশনের কারণে, ফ্লুইড বেশি যাওয়ার কারণে, কিন্তু সোডিয়াম বেশি যাওয়ার কারণে আমরা অন্যভাবে বুঝতে পারবো না। সুতরাং এটা আমাদেরকে বুঝতে হলে আমাদের ইলেকট্রোলাইট বিচার করতে হবে। সিরাম ইলেকট্রোলাইট আমাদের দেখতে হবে। সেখানে যদি দেখা যায় যে সিরাম ইলেকট্রোলাইট সোডিয়াম এটা মোর দ্যান 150 মিলিমোল পার লিটার, তাহলে আমরা বুঝবো যে এটা সোডিয়ামের পরিমাণ বেড়ে গেছে, ব্লাডে সিরামে বেড়ে গেছে। সুতরাং এটা হাইপারনেট্রিমিয়া কন্ডিশন। এবং এটা অনেক সময় যদি এটা 165 মিলিমোল পার লিটার ক্রস করে যায়, তাহলে এটাকে বলবো আমরা মোস্ট সিভিয়ার কন্ডিশন। এক্ষেত্রে আমাদের আইভি ফ্লুইড ব্যবহার করা যাবে না। এটা ট্রিটমেন্ট হচ্ছে তাদেরকে ওআরএস সলিউশন দিতে হবে। এবং ওআরএস সলিউশন দিলে, এবং ওই যে কমার্শিয়াল যে জুস, এগুলো বন্ধ করা গেলে আমরা ওআরএস দিয়ে আমরা ট্রিটমেন্ট দিব। পাশাপাশি আশা করা যায় যে এটা 24 ঘন্টার মধ্যে তার সোডিয়াম যে লেভেল, সিরাম সোডিয়াম লেভেল, এটা নর্মাল কন্ডিশনে চলে আসবে। এটা একটা গেল। আর একটা হচ্ছে হাইপোনাইট্রেমিয়া। এটা খুব কমন হয়। বাচ্চাকে প্রচুর পরিমাণে ফ্লুইড দেওয়া হয়েছে যেখানে সল্ট কম, যেখানে সল্ট কম আছে, এরকম ফ্লুইড যদি বেশি দেওয়া হয়, তাহলে তার সোডিয়াম লেভেল কমে যেতে পারে এবং এটা হাইপোনাইট্রেমিয়া হতে পারে। এটাকে কখন বলবো আমরা? এটা সিরামে ইলেকট্রোলাইট করে যদি দেখি যে সোডিয়াম সিরাম লেভেল লেস দ্যান 130 মিলিমোল পার লিটার, তাহলে আমরা বলবো হাইপোনাইট্রেমিয়া। এক্ষেত্রে পেশেন্টকে ল্যাথার্জিক লাগবে এবং পেশেন্ট মাঝে মাঝে কমার দিকে চলে যেতে পারে, আনকনসাস হয়ে যেতে পারে। সেক্ষেত্রে আমাদের ট্রিটমেন্ট হচ্ছে মোস্ট এফেক্টিভ অ্যান্ড সেফ ট্রিটমেন্ট হচ্ছে ওআরএস সলিউশন। আর হাইপোক্যালেমিয়া, এটা আমি আগে বলেছিলাম যে ডায়রিয়ার প্রথম স্টেজে কিন্তু পটাশিয়াম লস হয় না। ডায়রিয়া যদি লেটার স্টেজে গিয়ে পটাশিয়াম লস হয়, পটাশিয়াম ডিপ্লেশন হয়, তখন এটাকে বলবো আমরা হাইপোক্যালেমিয়া। হাইপোক্যালেমিয়া তখনই বলবো যদি সিরাম পটাশিয়াম লেভেলটা লেস দ্যান 3 মিলিমোল পার লিটার হয়, তাহলে এটাকে আমরা বলবো হাইপোক্যালেমিয়া। এই হাইপোক্যালেমিয়া হলে আমরা কিভাবে বুঝবো তার ম্যানিফেস্টেশন? হাইপোক্যালেমিয়া হলে মাসল ক্রাম্প হবে, মাসল টুইস্টিং হবে, মাসল উইকনেস হবে। অনেক সময় মাসল ক্রাম্প হওয়ার ফলে হাত পা একদম খিচে যাওয়া বলে, এইটা হবে আর কি। এবং পরবর্তী পর্যায়ে এটা যদি কন্টিনিউ করে, তাহলে প্যারালাইটিক আইলিয়াস ডেভেলপ করতে পারে, রেনাল ইম্পেয়ারমেন্ট হতে পারে। কার্ডিয়াক অ্যারিথমিয়া হলে তো খারাপ কন্ডিশন, গ্রেভ কন্ডিশন, এখান থেকে কার্ডিয়াক অ্যারেস্টও হয়ে যেতে পারে। তো এটাও আমাদের একইভাবে ডায়াগনোসিস করতে হবে। সিরাম ইলেকট্রোলাইট আমরা যদি মেজার করি তাহলে বুঝতে পারবো। এবং এটা ট্রিটমেন্ট ওরাল সলিউশন ওআরএস দিতে হবে। সেই সাথে পটাশিয়াম সাপ্লিমেন্ট আমরা ট্যাবলেট এবং সিরাপ ফর্মে বাজারে পাওয়া যায়। বাজারে সিরাপ ট্যাবলেট আগে এই ইলেকট্রো কে নামে পাওয়া যেত, এখন কেটি নামে পাওয়া যায় সিরাপ। সেটা 1 চামচ করে দিনে 3 বার, যদি খুব বেশি লস থাকে তাহলে 2 চামচ করে দিনে 3 বার দিতে হবে। এছাড়া ফুড রিচ ইন পটাশিয়াম, যেগুলো যেমন কলা, কাঁচা কলা, পাকা কলা, এগুলোতে পটাশিয়াম আছে। আমরা ডায়রিয়ার আগে এবং পরে দুটো সময় আমরা এই ফ্রুটটা তাদেরকে একটু বেশি দেব। ফ্রেশ ফ্রুট আমরা দিব এবং এক্ষেত্রে গ্রিন কোকোনাট ওয়াটার, কচি ডাবের পানি প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে, এটা এখানে বেশ উপকারী হবে। আর আমাদের আজকে মোটামুটি ডায়রিয়া রিলেটেড এই কথা ছিল। এখন আমরা যদি সাথে আমি এখন এটা বন্ধ করে দিয়ে আমি ছবিটা নিতে চাই। এখন আমরা যদি একটু সামারাইজ করি, তাহলে কোন কোন জিনিসগুলো তোমরা মেনটেন করবা? দিব ক্লিক। স্যার আমাকে বললেন কিছু? না, এই যে আমি এত ডায়রিয়া সম্পর্কে যে কথাগুলো বললাম, এটা যদি একটু সামারাইজ করি,
তাহলে ডায়রিয়া কাকে বলে অনেক সময় আমরা ধরি, তাহলে বলতে হবে যে আমরা 24 ঘন্টায় লুজ oblique liquid or watery stool, passage of loose watery liquid stool 3 times or more, और सर सिंगल स्टूल যদি 200 ml এর বেশি হয় বা 250 অথবা ml সিঙ্গেল পার্জিং যদি একসাথে লার্জ ভলিউমিনাস মানে মোর দ্যান 200 ml এর বেশি হয়, তাহলে আমরা কিন্তু ডায়রিয়া বলবো। আর এই যে লিকুইড স্টিল কোনটাকে বলবো আমরা, তাহলে যদি বলি যে যে পাত্রে রাখা যাবে সেই পাত্রে রাখার যদি ধারণ করে তাহলে সেটা লিকুইড স্টিল। আর আমরা ক্লিনিক্যালি ডায়রিয়াকে 3টা ক্যাটাগরি বললাম। আমরা বললাম যে অ্যাকিউট ডায়রিয়া, পারসিস্টেন্ট ডায়রিয়া, ক্রনিক ডায়রিয়া। আর ডায়রিয়ার সাথে আদার যদি কোনো কমপ্লিকেশন থাকে, যেমন ব্লাড থাকে বা এরকম কিছু থাকে, তাহলে আমরা বললাম এটা অ্যাকিউট ব্লাডি ডায়রিয়া, ওটাকে আমরা ডিসেন্ট্রিও বলতে পারি। অ্যাকিউট অটারিয়া ডায়রিয়া অবশ্যই এটা কয়েক ঘন্টা থেকে কয়েকদিন থাকতে পারে, ইউজুয়ালি 7 দিনের মধ্যেই থাকে, তবে এটা অবশ্যই 14 দিনের নিচে হতে হবে, কম হতে হবে, তাহলে এটা আমরা বলবো অ্যাকিউট অটারি ডায়রিয়া। পারসিস্টেন্ট ডায়রিয়া বলবো এর ডিউরেশন যদি 14 দিন বা তার বেশি, তবে 1 মাসের কম যদি হয়। আর ক্রনিক ডায়রিয়া হলো যদি এটা 1 মাস বা একাধিক মাস টুগেদার যদি হয়, এটা কন্টিনিউয়াসও হতে পারে অথবা ইন্টারমিটেন্টলিও হতে পারে, তাহলে আমরা এটা বললাম। এর সাথে আমরা ডিহাইড্রেশনের কথা বললাম। ডিহাইড্রেশন মানে এটা বডি কন্ডিশন যেখানে ডায়রিয়ার ফলে বডি থেকে ফ্লুইড এবং ইলেকট্রোলাইট লস হওয়ার কারণে ডিহাইড্রেশন যে স্টেটটা হয় সেটাকে বলছি আমরা ডিহাইড্রেশন। এটার ম্যানিফেস্টেশন গুলো আমরা ওই যে পয়েন্ট গুলো বললাম সেই পয়েন্ট গুলো দিয়ে অবজার্ভ করবো, তার অবয়ব, তার চোখের কন্ডিশন, তার মাউথ এবং টাং এর কন্ডিশন, থার্স্ট কন্ডিশন, এবং অনেক সময় আমরা স্কিন পিঞ্চ করে দেখব। এগুলো দিয়ে আমরা ডিহাইড্রেশন স্টেটটাকে আমরা মেজার করব। তাহলে ডিহাইড্রেশনের ক্যাটাগরিও আমরা বললাম যে 3টা। যদি বডি ওয়েট লেস দ্যান 5% হয়, মানে লস করেছে, ওয়েট লস করেছে, বাট ইট ইজ লেস দ্যান 5% অফ টোটাল বডি ওয়েট, মাইল্ড ডিহাইড্রেশন, তাহলে আমরা বলবো যে নো ডিহাইড্রেশন। নো সাইন নো ডিহাইড্রেশন না, ডিহাইড্রেশন তো আছে কিন্তু এর কোনো ম্যানিফেস্টেশন নাই, এই জন্য বলা হয় নো সাইন ডিহাইড্রেশন। আর যদি বডি ওয়েট 5 to 10% লস হয়, তাহলে আমরা বলবো সাম ডিহাইড্রেশন, এবং মোর দ্যান 10% বডি ওয়েট লস হলে এটাকে আমরা বলবো সিভিয়ার ডিহাইড্রেশন। এই ডিহাইড্রেশনের উপর ভিত্তি করে আমরা আমাদের ডায়রিয়ার ম্যানেজমেন্ট করব। ডায়রিয়ার কারণ সম্পর্কে আমরা আগে বললাম যে এটা ইনফেকশনের কারণে হতে পারে বা ইনফেস্টেশনের কারণে হতে পারে, আবার কিছু নন ইনফেকশাস কারণও থাকতে পারে। ইনফেকশন সেগুলো তো বললাম, আমি ছক আকারে দেখাচ্ছি যে এটা ভাইরাল হতে পারে, ভাইরাল ডায়রিয়া হতে পারে, ব্যাকটেরিয়াল হতে পারে, প্রোটোজোয়াল হতে পারে, তারপর ফাঙ্গাল হতে পারে, তারপর হেলমিনথিক ইনফেস্টেশনের কারণে হতে পারে। আর নন ইনফেকশাসের মধ্যে কিছু সিস্টেমিক ডিজিজ হতে পারে, গাটের ডিজিজ হতে পারে, এটা মেটাবলিক ডিসঅর্ডারের কারণে হতে পারে, তারপরে সাইকোলজিক্যাল হতে পারে, কিছু ড্রাগের কারণে হতে পারে, অ্যালার্জির কারণে হতে পারে, তারপরে এটা শেষে আমি বলেছি যে ইডিওপ্যাথিক, মানে অনেক সময় কিছু ডায়রিয়ার কজ আমরা ফাইন্ড আউট করতে পারি না, এটাকে আমরা ইডিওপ্যাথিক বলতে পারি। এখন আমরা ট্রিটমেন্টের ক্ষেত্রে যেভাবে বললাম এটা খুব সোজা, যদি মনে রাখা যায়। আমরা হোম ম্যানেজমেন্ট বললাম যে হোম ম্যানেজমেন্ট কখন করব? যদি ডায়রিয়া থাকে এবং তার নো সাইন অফ ডিহাইড্রেশন হয়, তাহলে এখানে পেশেন্টকে বা বাচ্চাকে হসপিটালে আনার কোনো দরকার নেই, তাহলে বাসাতে রেখে ম্যানেজমেন্ট করা যাবে। শুধু 3টা জিনিস বাচ্চার মাকে ইনফর্ম করতে হবে, জানাই দিতে হবে। সেটা হলো যে 1 নাম্বার 3 রুলস বলা হয় হোম ম্যানেজমেন্ট, 3 রুলস ইন হোম ম্যানেজমেন্ট। একটা হলো প্লেন্টি ফ্লুইড, 2 নাম্বার হলো প্লেন্টি ফ্লুইড ফর প্রিভেনশন অফ ডিহাইড্রেশন, 2 নাম্বার হলো প্লেন্টি ফুড ফর প্রিভেনশন অফ ম্যালনিউট্রিশন। আর একটা হচ্ছে সাম অবজারভেশন, সে কিছু অবজার্ভ করবে যে জিনিসগুলো হলে তাকে সাথে সাথে নিয়ার বাই হেলথ সেন্টারে তাকে রেফার করবে। তো প্লেন্টি ফ্লুইডের মধ্যে আমরা প্রথমে বলছি যে বাসাতে যেটা অ্যাভেলেবল ফ্লুইড হবে সেগুলো দিতে হবে। তো আইডিয়াল হচ্ছে ওআরএস, যেহেতু গ্রামে গঞ্জে সব জায়গাতে ওআরএস পাওয়া যায়, প্যাকেট ওআরএস যদি পাওয়া যায় তাহলে
ওআরএস দিতে হবে। যদি প্যাকেট ওআরএস অ্যাভেলেবল না হয় তাহলে বাড়িতে বানানো স্যালাইন, যেটা আমরা হ্যান্ডমেড স্যালাইন বলছি, সেটা দেওয়া যেতে পারে। এটা না হলেও সাময়িকভাবে রাইস ম্যাশড যে ওয়াটার, সেটা দেওয়া যেতে পারে। কিছু ফ্রুট জুস দেওয়া যেতে পারে। তারপরে কিছুই যদি সম্ভব না হয় এই মুহূর্তে, অ্যাটলিস্ট তো প্লেন ওয়াটার তো বাড়িতে আছে, সেটা দিয়ে শুরু করতে হবে। পরবর্তী পর্যায়ে ওআরএস নিয়ে আসার ব্যবস্থা করতে হবে। আর পরিমাণ ওআরএস খাওয়ানো হবে সেটাও আমি একটা ছকে দিয়ে দিয়েছি, যে লেস দ্যান 1 ইয়ার যদি ইনফ্যান্ট হয় তাহলে কতটুকু দিবে, আর বাকিগুলোকে কতটুকু দিবে, এইভাবে ওই ছক অনুসারে তাদেরকে শিক্ষা দিয়ে দিতে হবে। আর 2 নম্বর ছিল যে প্লেন্টি ফুড টু প্রিভেন্ট ম্যালনিউট্রিশন। ডায়রিয়া হলে তো ম্যালনিউট্রিশন হয়, যেহেতু ওয়েট লস করে, ম্যালনিউট্রিশন হয়। এটা যেন না হয়, এই জন্য ডায়রিয়া চলাকালীন সময়ে স্বাভাবিক খাবার, যে যেটা খাবার খায় সেটাই দিতে হবে, এবং কিছু পরিমাণ বেশি খাবার দিতে হবে। কেউ যদি, একজন অ্যাডাল্ট যদি দিনে 4 বার খায়, তাকে 5 বার দিতে হবে। বাচ্চা যেগুলা ব্রেস্টফেড বাচ্চা, সেগুলোকে ফ্রিকোয়েন্টলি ব্রেস্টফেড করাতে হবে। যে পরিমাণ ব্রেস্টফেড করাতো তার চাইতে ফ্রিকোয়েন্সি বাড়ায় দিতে হবে। এইভাবে তাদেরকে ফ্লুইড দিতে হবে। এবং এই অবজারভেশনের যে পয়েন্ট 6টা, আর সাথে যদি 3 দিনের মধ্যে ভালো না হয় তাহলে অবশ্যই নিতে হবে ইয়াতে, হসপিটালে বা হেলথ সেন্টারে। আর তাছাড়া যদি দেখা যায় যে মার্জিং এর ফ্রিকোয়েন্সি বেড়ে গেছে, ফিভার অথবা স্টুলে ব্লাড যাচ্ছে, অথবা ফ্রিকোয়েন্সি অফ ভমিটিং বেড়ে গেছে, অথবা থার্স্টটা ইনক্রিজ করেছে, মার্ক থার্স্ট হচ্ছে, তাহলে এসব কিন্তু তাকে নিয়ার বাই হেলথ সেন্টারে নিতে হবে। আর 2 নম্বর ছিল যে আমরা যদি সাম ডিহাইড্রেশনের পেশেন্ট পাই, তাহলে কিন্তু আমরা আমাদের উপজেলা লেভেলে কিন্তু ওআরটি কর্নার আছে, কর্নারে এসে এখানে অ্যাসেসমেন্ট করলো, অথবা বাসায় যে কোনো ডাক্তার যদি দেখে সেখানে অ্যাসেসমেন্ট করতে পারে। অ্যাসেসমেন্ট করে যদি দেখা যায় সাম ডিহাইড্রেশন, তাহলে পেশেন্টকে ভর্তি করার দরকার নাই, কিন্তু অবজারভেশনে রাখতে হবে। কারণ তার ইয়ে হচ্ছে, ম্যানেজমেন্ট হচ্ছে ওআরএস, এটা এফেক্টিভ এবং সেফ। এবং ওআরএস কি পরিমাণ ওআরএস খাওয়াতে হবে সেটাও আমি ছকে দিয়ে দিয়েছি। এইটা 4 ঘন্টা পর পর তাকে অ্যাসেস করতে হবে। তাহলে যদি কেউ হেলথ কমপ্লেক্সে গিয়ে থাকে এবং যদি ওআরটি কর্নারে থাকে, তাহলে সেই পেশেন্ট কিন্তু 4 ঘন্টা ওখানে ওয়েট করবে। 4 ঘন্টায় তাকে যে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে সেই অনুসারে স্যালাইন ওআরএস খাওয়াবে, এবং 4 ঘন্টা পরে আবার অ্যাসেস করতে হবে। পরে যদি যে স্টেটে থাকবে সেই অনুসারে তার ট্রিটমেন্টটা শিফট হয়ে যাবে। যদি সিভিয়ার হয় তাহলে হসপিটালে অ্যাডমিশন করে তার আইভি শুরু করতে হবে। যদি নো সাইনে চলে যায় তাহলে তাকে বাসায় পাঠিয়ে দিতে হবে প্যাকেট ওআরএস দিয়ে, এবং বলে দিতে হবে বাসায় গিয়ে যেভাবে খাওয়ার নিয়ম সেটা। আর যদি ওই স্টেজেই থাকে তাহলে 4 ঘন্টা থেকে আবার অবজারভেশনে রাখতে হবে। আচ্ছা, আর যদি সিভিয়ার ডিহাইড্রেশনের স্টেজ থাকে তাহলে এখানে সরাসরি বলা হচ্ছে যে ইমিডিয়েট হসপিটালাইজেশন ইজ নিডেড, এবং তাকে আইভি ফ্লুইড দিতে হবে, স্টার্ট করতে হবে। আইভি ফ্লুইড হচ্ছে যে বাচ্চার ক্ষেত্রে, ইনফ্যান্টের ক্ষেত্রে বলা হলো যে এটা 6 ঘন্টায় 100 ml পার কেজি বডি ওয়েট, আর অ্যাডাল্টের ক্ষেত্রে 100 মিলিগ্রাম পার কেজি বডি ওয়েট, এটা 3 ঘন্টায়। তো এটা আবার ভাগ করা আছে যে প্রথমে খুব র্যাপিড দিতে হবে, বাচ্চাদের ক্ষেত্রে 1 ঘন্টা, আর বড়দের ক্ষেত্রে 5 ঘন্টা, আধা ঘন্টা। বাচ্চাদের ক্ষেত্রে 1 ঘন্টা, মানে বাচ্চাদেরকে খুব দ্রুত ফ্লুইড দিলেও আবার ঝামেলা আছে। এর জন্য যে র্যাপিডটা বলছি আমরা, ফার্স্ট 1 ঘন্টায় 30 ml পার কেজি বডি ওয়েট দিতে হবে, আর বাকি 70 ml পার কেজি বডি ওয়েট পরবর্তী 5 ঘন্টায় দিতে হবে। আর বড়দের ক্ষেত্রে প্রথম আধা ঘন্টার মধ্যে 30 ml পার কেজি বডি ওয়েট ফ্লুইডটা দিতে হবে, আর বাকি 70 ml পার কেজি বডি ওয়েট পরবর্তী আড়াই ঘন্টার মধ্যে দিতে হবে। অর্থাৎ বড়দের ক্ষেত্রে 3 ঘন্টার মধ্যে 100 ml পার কেজির বডি ওয়েট যা পরিমাণ আসে সেটা দিতে হবে, বাচ্চাদের ক্ষেত্রে 6 ঘন্টার মধ্যে দিতে হবে। এই হলো ম্যানেজমেন্ট। এছাড়া আরেকটা জিনিস হয়, সেটা হলো যে আমরা প্রিভেনশনের দিকে আমাদের নজর দিতে হবে, কি কি কাজ করলে প্রিভেনশন করা যায়। এক কথায় তো আমি যে পয়েন্টগুলো বললাম এগুলা আসলে একটা এটিকেট ম্যানার, এটা এটিকেট মানলেই কিন্তু আমরা ডায়রিয়া থেকে ভালো থাকতে পারি। যেমন আমি কথায় কথায় যদি এটা বলি যে যে কলেরার জন্ম ছিল ইংল্যান্ডে, কলেরার জন্ম কিন্তু ইংল্যান্ডে, যে কলেরার জন্ম ইংল্যান্ডে, সেই ইংল্যান্ডে এখন কিন্তু আর কলেরা রোগী নেই। কোনো স্টুডেন্ট তো দূরের কথা, ডাক্তার হয়তো দেখা যাবে তার সারা জীবনে কোনো কলেরা রোগী দেখতে পাবে না, কিন্তু সেই কলেরা কিন্তু এখন থার্ড ওয়ার্ল্ড, এখানে প্রচুর এখনো কলেরা রোগী, যে আফ্রিকা, ল্যাটিন আমেরিকায় এসব জায়গায় মাঝে মাঝে কলেরার আউটব্রেক হয়ে অনেক পেশেন্ট মারা যায়। এটার একটাই মাত্র কারণ হচ্ছে যে স্যানিটেশনের অভাব, হাইজেনিক কন্ডিশনের অভাব। এসবগুলো চর্চা করলে এগুলো থেকে পরিত্রাণ পাওয়া যেতে পারে। সুতরাং প্রিভেনশনের জন্য
স্যানিটেশন মেনটেন করতে হবে, স্যানিটারি ল্যাট্রিন ইউজ করতে হবে, পার্সোনাল হাইজিন মেনটেন করতে হবে, এবং বিশেষ করে প্রতিটি খাবার টাচ করার আগে ভালোভাবে সাবান দিয়ে হাত ধুতে হবে, বাথরুম করার পরে সাবান দিয়ে হাত ধুতে হবে। এই হলো ম্যানেজমেন্ট এবং প্রিভেনশন। আর একটা জিনিস আমি বললাম যে ডায়রিয়ার ম্যানেজমেন্টের ক্ষেত্রে কয়েকটা জিনিস আমাদের মনে রাখতে হবে, যেমন হাইপারন্যাট্রিমিয়া কন্ডিশন। হাইপারন্যাট্রিমিক কন্ডিশন হতে পারে, হাইপোন্যাট্রিমিক কন্ডিশন হতে পারে, হাইপোক্যালেমিক কন্ডিশন হতে পারে। হাইপারন্যাট্রিমিক কেন হয় সেটা বললাম যে যদি আমরা কমার্শিয়াল ফ্রুট জুস যেগুলোতে প্রচুর পরিমাণে গ্লুকোজ থাকে, সুইট থাকে, সেগুলো যদি বেশি পরিমাণে খাওয়ানো হয় তাহলে প্রচুর পরিমাণে গ্লুকোজ দরকার অ্যাবজর্পশনের জন্য, প্যাসিভ অ্যাবজর্পশন অফ ইলেক্ট্রোলাইট এবং ওয়াটার। যদি আবার বেশি হয়ে যায় পাল্টা সে আবার হার্ট থেকে টেনে নিয়ে আসে, ফ্লুইড টেনে বের করে নিয়ে আসে, লুমেনে বের করে নিয়ে চলে আসে। সুতরাং লুমেনে যদি সেল থেকে ফ্লুইড বের করে নিয়ে চলে আসে তাহলে ব্লাডে ইলেক্ট্রোলাইট অর্থাৎ সোডিয়ামের পরিমাণ বেড়ে যাবে, হাইপারন্যাট্রিমিয়া হয়ে যাবে। এসব ক্ষেত্রে আমাদের সবসময় ডায়রিয়ার ক্ষেত্রে আমরা একটা ইলেক্ট্রোলাইট, সিরাম ইলেক্ট্রোলাইট করে থাকি, মেজারমেন্ট করে থাকি। এটা দেখে আমাদের যদি হাইপারন্যাট্রিমিয়া থাকে তাহলে অবশ্যই আমরা ওআরএস সলিউশন দেব। এখানে আইভি না দেওয়াই ভালো। ওআরএস দিলে কিন্তু অ্যাকচুয়ালি এক দিনের মধ্যে নরমাল কন্ডিশনে চলে আসে। হাইপোন্যাট্রিমিয়া যদি হয় তাহলে আমরা ওআরএস দেব। ওআরএস দিলে সোডিয়াম কভারেজ হবে এবং যে পরিমাণ গ্লুকোজ দিলে সোডিয়ামটা অ্যাবজর্ব হবে, ওআরএস এর সেই অ্যাপ্রোপ্রিয়েট অ্যামাউন্ট দেওয়া আছে, সুতরাং এটা সোডিয়াম কভারেজ হবে এবং এটা হাইপোন্যাট্রিমিক কন্ডিশনটা ফুলফিল হয়ে যাবে। আর হাইপোক্যালেমিক কন্ডিশনে আমরা এটারও ট্রিটমেন্ট ওআরএস সাথে আমরা খুব বেশি হাইপোক্যালেমিয়া থাকলে আমরা পটাশিয়ামের সলিউশন পাওয়া যায়, ট্যাবলেটও পাওয়া যায়, এগুলোর সঙ্গে সাপ্লিমেন্ট দিতে পারি এবং সঙ্গে কিছু খাবার যেগুলো অব্যাহত রাখার জন্য বলতে পারি। তাহলে আমার মনে হয় এটা দ্রুত পেশেন্টকে, আমরা ওই যে বললাম যে আমরা বিভিন্ন কারণে এখনো ডায়রিয়া প্রিভ্যালেন্স অথবা ডায়রিয়া ইনসিডেন্স কমিয়ে নিয়ে আসতে পারিনি, সেটা হয়তো আগের মতোই আছে, তবে ডেফিনেটলি আমরা ডায়রিয়া থেকে মর্টালিটি অনেক কমিয়ে নিয়ে আসতে সক্ষম হয়েছি এই ম্যানেজমেন্টের কারণে। আমার মনে হয় এটা সম্পর্কে সবারই সম্যক ধারণা থাকা দরকার, যাতে আমরা যে সমস্ত মায়েরা বাচ্চাদের ডায়রিয়া নিয়ে আসবে তাদেরকেও একটা আমরা সাথে সাথে তাদেরকে হেলথ এডুকেশনের মাধ্যমে তাদেরকে অ্যাওয়্যার করতে পারি যেন বাচ্চারা ডায়রিয়া আক্রান্ত হলে যেন তার ম্যানেজমেন্ট বাড়িতেই স্টার্ট করে। তোমাদের সবাইকে ধন্যবাদ। আরো কোনো যদি প্রশ্ন থাকে তাহলে বলতে পারো। আরে বাবা আমি যাই তো দূর এমন আর কোনো প্রশ্ন আছে কিনা? না স্যার, সবই কভার হয়েছে স্যার। আমি ধরে দেবো, আমি ধরে সময় 6 ঘন্টা পর্যন্ত রাখা যাবে, 12 ঘন্টা। আমরা যদি হোমমেড ওআরএস ব্যবহার করতে চাই, ইউজুয়াল বেটার এটা 6 ঘন্টার মধ্যে ব্যবহার করা এবং প্যাকেট ওআরএস 12 ঘন্টার মধ্যে ব্যবহার করা। আমরা বলি না ওষুধের ডেট দেওয়া থাকে না, এক্সপায়ারি ডেট দেওয়া থাকে না, তারপরেও যদি 5টা পর্যন্ত খাও তাহলে এটা কাজ করে। কিন্তু আমরা একটা সেফ ডিস্টেন্স দিয়ে এটা দেওয়া থাকে, এটারও তাই সেফ ডিস্টেন্স। কেউ যদি তুমি যেতে বলো যে খেলে হলো মোটামুটি একটু ওই যে প্যাকেট খাবার সারেন বাসায় কিভাবে বানাতে হয় এটা তো প্র্যাকটিক্যালে থাকে। যদি ফার্মেন্টেশন হবে এই জন্য তোমাকে 6 ঘন্টার মধ্যে শেষ করতে হবে। স্যার এখানে তো একটা অস্পি থাকে ওদের স্টুডেন্টদের, স্যার স্টুডেন্টদের তো একটা অস্পি থাকে যে ওই যে খাবার সালান বানাতে হয়, এটা তো একটা অস্পি থাকে ওদের। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্টুডেন্টদের কিন্তু আমরা প্রসিডিউর স্টেশনে তাদেরকে খাবার স্যালাইন বানানোর জন্য বলে থাকি যে কিভাবে খাবার স্যালাইন একটা মক প্রেজেন্টেশন করতে হয় আর কি। ওখানে একটা মগ থাকে, একটা মানে মানে জাস্ট একটু বলা থাকে যে এখানে ধরো গুড় আছে, এখানে লবণ আছে, এখানে পানি আছে, কিন্তু আসলে অরিজিনাল ওগুলো নিয়ে করতে হয় না। তাহলে মুখে বলতে হয় যে আমি ভালো করে সাবান দিয়ে হাত ধুয়ে নিলাম। হ্যাঁ, সাবান দিয়ে হাত ধোয়ার প্রসিডিউরটাও দেখাতে হবে। হাত ধোয়ারও কিন্তু 7টা স্টেজ আছে। আমরা প্রথমে সামনে এই পামা সারফেসটা ভালো করে ঘষে নেব, তারপরে ডান হাত দিয়ে বাম হাতের ডরসাল সারফেস আর বাম হাতের পাম দিয়ে ডান হাতের ডরসাল সারফেস। 3 রকম হলো, এইটা 1 রকম, 2 রকম, 3 রকম, তারপরে 4 রকম, এটা 5 রকম, এটা 6 রকম, এটা 7 রকম। এইভাবে হাতটা ভালো করে ধুয়ে নিতে হবে। একটা অ্যাপ্রোপ্রিয়েট হাত দেওয়া হলো। হাত দেওয়ার পরে
হাত ধোয়ার আগে কিন্তু বলতে হবে যে আমার মগটা ভালোভাবে পরিষ্কার করে নেওয়া হয়েছে, এটা বলে দিতে হবে যে তুমি করেছো। তারপরে তুমি এখানে বলতে হবে যে আমি আধা লিটার বিশুদ্ধ পানি নিলাম। যদি টিউবওয়েলের পানি হয় তাহলে আমি টিউবওয়েলের পানি নিয়ে নিলাম, যদি টিউবওয়েলের পানি না থাকে তাহলে আমি পানি ফুটিয়ে ঠান্ডা করে আধা লিটার পানি নিয়ে নিলাম। তারপরে আমি একটা কাগজের উপরে কিছু নাই, কিন্তু তোমাকে বলতে হবে যে আমি এক মুষ্টি গুড় নিলাম। এরকম করে মুষ্টি নিতে হবে, মুষ্টি নিয়ে এক মুঠের ভিতরে যেটুকু থাকবে, এই মুঠের ভিতরে যেটুকু থাকবে সেটাই গুড় থাকবে, আর বাইরে এটা ফেলে দিতে হবে। এটা তোমাকে দেখাতে হবে তুমি হাত দিয়ে যে তুমি ফেলে দিয়েছো, দিয়ে ওর ভিতরে মগের ভিতরে দিতে হবে। আর 1 চিমটি লবণ বলতে এই যে 3 আঙ্গুল, 3 আঙ্গুলের এইখানে লবণ আছে এরকম, এভাবে 3 আঙ্গুলের 1 চিমটি নিতে হবে, নিয়ে তুলে দেখাতে হবে যে চিমটির উপরে কোনো লবণ নাই। এই যে এখান দিয়ে তোমাকে এটা আঙ্গুল দিয়ে দেখাতে হবে চিমটির উপরে লবণ নাই, চিমটির ভিতরে যে লবণ সেটা দিয়ে তারপরে এটাকে ভালোভাবে নাড়লে খাবার স্যালাইন তৈরি হয়ে গেল। হ্যান্ডমেড ওআরএস বা হোমমেড ওআরএস যেটাই বলো, আমাদের খাবার স্যালাইন তৈরি হয়ে গেল। এবং এটা তৈরি করার পরে 6 ঘন্টার মধ্যে খাওয়াতে হবে। 6 ঘন্টা শেষে আবার নতুন করে তৈরি করতে হবে। ওকে, কারোর কোনো প্রশ্ন? শিবের কোনো প্রশ্ন নাই? বুঝতে পারছি। তাসনিম, আইবি, তাহলে আমরা কি শেষ করতে পারি? ইসরাত জাহান, নিশি, আচ্ছা এটা পার্টিসিপেন্ট আনমিউট অল। না যে আনমিউট করলাম তো এখন ওদের এই যে মাহিরকে আনমিউট করা যাচ্ছে না। হ্যাঁ মাহির, আসসালামু আলাইকুম স্যার। জি স্যার। তুমি কখন জয়েন করছো? স্যার শুরুতে জয়েন করতে বলছো না একটু পরে? একটু আগে স্যার। কোনো প্রশ্ন আছে? কোনো প্রশ্ন আছে? স্বর্ণালী সাহা, কারো প্রশ্ন না থাকলে আমি তাহলে আজকে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবে। সাথী, আল্লাহ হাফেজ। জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। তাহলে এখন আমি কি করবো? এন্ড